হচ্ছে প্রায়োরিটাইজিং বিগ রক। তো ফার্স্টেই হচ্ছে যে এই সেশনটার উদ্দেশ্য নিয়ে একটু বলে নিই। তো আপনারা হচ্ছে যে প্রথমেই দেখতে দেখতে পাচ্ছেন এবং এর আগেই দেখেছেন যে এই সেশনটার নাম হচ্ছে প্রায়োরিটাইজিং ইয়োর বিগ রকস। কেউ কি আমাকে একটু হচ্ছে যে বলতে পারেন যে আপনি এই টার্মটা শুনে কি বুঝতে পারছেন, বা আপনারা মানে কি এক্সপেকটেশন নিয়ে আসছেন কি? হ্যাঁ, আচ্ছা, নিলয় ভাই। ভাই, আমি যেটা বুঝতে পারছি সেটা হলো মানে শুধু এটা দেখে না, মানে ওভারঅল এর আগেও অন্যান্য কনভারসেশনে বিগ রকস এই টার্মটা ইউজ থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের বিভিন্ন ধরনের টাস্ক থাকে, বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটিস থাকে হয়তো। সেখানে যেগুলো আসলে একটু খুবই হেভিলি ইম্পর্টেন্ট ফর আস, বা খুবই নেসেসারি, মানে প্রায়োরিটির দিক থেকে একটু উপরে, সেগুলো হয়তো বা বিগ রকস হতে পারে। অসাম নিলয় ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। একদম একদম কারেক্ট। আপনি অন্য আর কেউ আছেন যিনি হচ্ছে আপনার আইডিয়া শেয়ার করতে চান? আই থিঙ্ক নিলয় ভাইয়ের কথা থেকে ক্লিয়ার। সো বেসিক্যালি আমরা আমাদের ডেইলি লাইফে যেই কাজগুলো করি, যেহেতু আমরা টিচ ফর বাংলাদেশ রিলেটেড একটা সেশনে আসছি, সো আমরা একটু দেখবো যে আমাদের টিচ ফর বাংলাদেশের যে কাজগুলো, সেগুলোতে সেলফ রিফ্লেক্ট করে কোন কাজগুলো আসলে আমাদের সবচেয়ে বিগ বাকেটের কাজ, কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনগুলো আমার ইমিডিয়েটলি হয়তো করতে হবে, অথবা কোন কোন কাজগুলো আমি এই মুহূর্তে রেখে দিতে পারি কিন্তু পরবর্তীতে আমি প্ল্যানিং করব। সো এই টাইপের ছোট ছোট যেই কাজের চাঙ্কগুলো, সেগুলোকেই হচ্ছে আমরা একটু পোস্টমর্টেম করব এবং সেগুলো নিয়ে আমরা ভালোভাবে জানবো, যে ফুললি অ্যাওয়্যার হব নিজেরা যে কিভাবে আমাদের এই কাজগুলোকে আমরা ডেইলি লাইফে এফিশিয়েন্টলি করতে পারি। এখানে হয়তো আমি আপনাদেরকে বলে দিব না যে আপনার কোনটা ইম্পর্টেন্ট কাজ, আপনার সবচাইতে বড় চাঙ্কের কাজ কোনটা, কারণ সেটা আপনি আসলে সবচাইতে ভালো জানেন এবং আপনি চান না যে কেউ আপনাকে ডিসাইড করে দিক। সো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে হচ্ছে আমাদের কাজগুলোর ব্যাপারে রিফ্লেক্ট করে আর অনেক কনভারসেশন করে নিজেরা অনেক কথাবার্তা বলে আমরা নিজেরা হচ্ছে একটু রিয়েলাইজ করার চেষ্টা করব যে আমাদের ডেইলি লাইফে কোন কাজটাকে আমি আগে করব, কোনটাকে কিছুক্ষণ পরে করব, কোনটাকে অনেকদিন পরে করব। এবং এটাই হচ্ছে আমাদের আজকের অবজেক্টিভ, যে আপনি বুঝতে পারতেছেন কিনা যে আপনি কিভাবে আপনার নিজের কাজকে প্রায়োরিটাইজ করবেন। সো ফার্স্টে আমরা একটা ছোট আইস ব্রেকার দিয়ে শুরু করি। যে যেহেতু রোজা চলে আসছে, আমাদের সবারই হচ্ছে যে ইফতার একটা খুবই আম, আমাদের মনের কাছাকাছি একটা জিনিস। আমরা খুবই ভালোবাসি ইফতার করতে। দিন শেষে আমরা আহ ইফতার নিয়ে বসি। ইভেন যারা হচ্ছে মুসলিম না, তারাও হয়তো আমাদের সাথে জয়েন করেন। আপনারাও হয়তো ওই টাইমটাতে ভালো মন্দ খেতে পছন্দ করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। বাট এনিওয়েজ, যদি হচ্ছে আপনার ফেভারিট ইফতার থাকে সেটা হইতে পারে, অথবা যদি মানে আপনি ইফতার না করে থাকেন, আপনার ফেভারিট হচ্ছে যে ব্রেকফাস্ট, কি আপনি দিনের প্রথম যে মিলটা শুরু করেন সেটা আপনি কি খেয়ে শুরু করতে চান, সেটা হচ্ছে আপনি চ্যাট বক্সে লিখতে পারেন, আম, অথবা আনমিউট করেও বলতে পারেন। মানুষ অনেক বেশি, সবার কাছে যেতে পারবো না, বাট আমি রেকমেন্ড করবো চ্যাট বক্সে লিখতে। যদি ইন্টারেস্টিং কোনো কিছু থাকে যে আপনি সবার সামনে বলতে চান, ইউ ক্যান জাস্ট কাম অফ মিউট এন্ড সে। আমাদের যাদের যাদের পসিবল তারা আমরা একটু ক্যামেরাতে চলে আসি। অসাম, জোস। আমি দেখতে পাচ্ছি ওয়াহিদ ভাই খেজুর, খিচুড়ি। অসাম। মেহেদি ভাই বলছেন যে ওনার শরবত আর খেজুর ভালো লাগে, মাঝে মাঝে জিলাপি দিয়ে হচ্ছে যে উনি শরবত এবং খেজুর খেতে পছন্দ করেন। শাকিল ভাইয়ের হচ্ছে যে বেগুনি সবচেয়ে প্রিয়। মৌমিত আপু বলছে যে ডিম চপ। মৌমিত আপু, আমারও হচ্ছে ডিম চপ খুবই পছন্দের, সবচেয়ে প্রিয় জিনিস ইফতারের মধ্যে। নিলয় ভাই বলছে যে উনি সকালে ডিম আর রুটি খান কিন্তু পছন্দ করেন না। ওকে। সো দ্যাট ইজ ওয়ান থিং যেটা হচ্ছে আমাদের আসলে জোর করে খাওয়া লাগে প্রতিদিন। কিন্তু হয়তো আমরা অনেকে পছন্দ করি না। আলুর চপ। রাফাত বলছে যে এনিথিং ফ্রাইড। ফারাদ
মালিহা আপু বলছেন মালিহা আপুর জন্য সব যে কোনো রকমের আনহেলদি খাবারই হচ্ছে পছন্দ। আহ তারপরে হচ্ছে ব্রেকফাস্টে খোলাজা পিঠা উইথ এনি মিট। তানভীর ভাই আমি জানি না আসলে এটা এটা কিরকম পিঠা, বাট এটার নামটা শুনে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। খোলাজা পিঠা, সালাদ উইথ ছোলা। টিএফবি এইচআর বলেছে, এইচআর মানে হচ্ছে সম্ভবত আদি আপা, মিক্সড উইথ আরে দই। না না, এটা আমি ফাবিহা। ও আচ্ছা, ফাবিহা আপার হচ্ছে এই যে, ক্যামেরা অন করা আছে ভাই। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না কারণ আমার তো স্ক্রিন শেয়ার করা। আহ নিলয় ভাই আবার হালিমও পছন্দ করে, এই কথাও বলছে। অসাম অসাম, থ্যাংক ইউ সো মাচ। আয়মান জিজ্ঞেস করছে বন্ধ পিঠা নাই। ওকে, থ্যাংকস ফর শেয়ারিং গাইস। আপনারা চ্যাটে এসে পড়ে নিতে পারেন যে কার কোনটা পছন্দ। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে মুভ ফরওয়ার্ড করি। তো আমরা একদম প্রথমে হচ্ছে যে ওয়াহিদ ভাইয়ের দিন আসলে কেমন যায় সেটা একটু হচ্ছে দেখার চেষ্টা করব। তারপরে আবার আমাদের নিজেদের জীবন নিয়ে হচ্ছে একটু ভাবার চেষ্টা করব যে আমাদের জীবন কি আসলে ওয়াহিদ ভাইয়ের মতো, নাকি ওয়াহিদ ভাইয়ের জীবনের কোনো কিছু আমাদের সাথে মিল আছে, সেগুলো নিয়ে একটু ভাববো। So, আমি একটু রিকোয়েস্ট করবো যে ইশরাকুল ভাইকে দেখা যাচ্ছে একটু মুচকি মুচকি হাসতেছেন আপনি। আপনি একটু মুচকি মুচকি হাসতে হাসতে প্রথম প্যারাটা যদি আমাদেরকে একটু পড়ে শোনান তাহলে খুবই ভালো লাগবে। ধন্যবাদ ভাই। Wahid's story. Wahidul Islam, a senior program associate at Teach for Bangladesh, sat at his desk, staring at his ever-growing to-do list. The fellows he coached were struggling with classroom management, a crucial aspect of their development. At the same time, an urgent data submission deadline loomed over him. To make things even more complicated, he had to finalize logistics for an upcoming training that would share the next cohort of teachers. ভাই নেক্সট প্যারা বলবো। অসাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইশরাকুল ভাই। আমি হচ্ছে একটু মালিহা আপাকে বলবো এরপরের প্যারাগ্রাফটা একটু পড়ে শোনাতে। Each task felt critical, and Wahid knew they all aligned with KFB's mission. But deep down, he also sensed that he was spreading himself too thin. He wanted to support his fellows over a more intentionally, ensuring they received the coaching they needed to succeed. However, he was constantly pulled into immediate operational tasks, responding to emails, fixing last minute training details, and ensuring reports were submitted on time. অসাম, থ্যাংক ইউ সো মাচ মালিহা আপা আমাদেরকে পড়ে শোনানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াহিদুল ইসলাম নামে আমাদের একজন সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট আছেন। উনি হচ্ছে যে একটা সিচুয়েশনের মধ্যে আছেন। সো আমরা হচ্ছে আহ একটু যদি অফ মিউট আসি এবং আমরা শেয়ার করতে পারি যে এই যে ওয়াহিদ ভাই আসলে কোন সিচুয়েশনে আছেন। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি যে ওয়াহিদ ভাইয়ের সিচুয়েশনটা কি, সেটা আসলে কেউ যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করতে পারেন যে এটা শুনে কি বুঝলেন অথবা পড়ে কি বুঝলেন, এখন কোন সিচুয়েশনে আছেন, কেউ যদি একটু হচ্ছে যে হ্যান্ড রেজ করে আমাদেরকে বলেন যে কি আমরা কি জানলাম এখন। কেউ কি আমাদেরকে একটু এক্সপ্লেন করতে পারবেন? আয়মান ভাই আমাদেরকে একটু বলবেন যে আমরা আসলে ওয়াহিদ ভাই এখন কোন সিচুয়েশনে আছেন এই এই প্যারাগ্রাফটার মধ্যে। ভাই আমি হচ্ছে আহ, আহ, এইখানেই প্যারাগ্রাফটার মধ্যে পড়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি ওয়াহিদ ভাই আসলে জাম্বলড ইন আ লট অফ টাস্কস এন্ড অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে কি আসলে মানে আর কি উনার জন্য যেটা মূল মানে মূল প্রবলেম বা হচ্ছে কি মূল যেটা কনসার্নের জায়গা সেটা হচ্ছে কি প্রায়োরিটাইজ করা, কারণ উনি সবগুলা কাজ টাস্কে হচ্ছে কি ইকুয়ালি কেটার করতে চান। এবং এই মুহূর্তে হচ্ছে আমরা যে ফ্রেজটা ইউজ করি যে টু মাচ অন দ্য প্লেট, হ্যাঁ আমার কাছে মনে হইতেছে যে ওয়াহিদ ভাইয়ের এই সিচুয়েশনটা যে হচ্ছে গিয়ে প্লেটে এখন অনেক কিছু আর কি, সো উনার জন্য আসলে জিনিসটা খুব ট্রিকি। অসাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো টু মাচ অন দ্য প্লেট, আমরা কি আসলে আমাদের ডেইলি লাইফে নাও অ্যান্ড দেন কখনো এরকম ফিল করি কিনা, আম, আমাদেরকে এই টাইপের স্ট্রাগল হয় কিনা
এবং যদি হয়ে থাকে উই ক্যান ফিল ফ্রি টু কাম ফরওয়ার্ড এবং আমাদের আমাদের সিচুয়েশনটা একটু বলা যে আমি আজকে অথবা গত সপ্তাহে গত মাসে এরকম একটা দিন গেছে যখন আমি এরকম ফিল করছি এবং আমার এটা কাজ ছিল এবং আমি খুবই মানে ওভারওয়েলমড ড্রেইনড হোয়াট এভার ইট ইজ, মানসিকভাবে শারীরিকভাবে হচ্ছে যে একদমই মানে কাজ করতে করতে যখন আমরা খুবই হচ্ছে দিশেহারা ফিল করি, এরকম এরকম কখনো ফিল করছি, যদি আমাদের নিজেদের কোনো এরকম এক্সপিরিয়েন্স থাকে উই ক্যান কাম অফ মিউট এন্ড শেয়ার যে আমার এরকম স্ট্রাগল হয় মাঝে মধ্যে। আর যদি এরকম কোনো স্ট্রাগল না হয় তাহলে আমি খুবই অবাক হবো যে আমাদের অর্গানাইজেশনে কারো এরকম কোনো স্ট্রাগল হয় না, শুধুমাত্র ওয়াহিদ ভাইয়ের হয়। ভাই আমি আর শাকিল ভাই হচ্ছে হ্যান্ড রেজ করছি, তো শাকিল ভাই আচ্ছা, ফার্স্টে যেতে পারে, দেন আমি যেতে হ্যাঁ হ্যাঁ, পারি। শাকিল ভাই প্লিজ। ওকে। ভাই এটা আসলে একটা মানে ওভারওয়েলমিং সিচুয়েশন, যেটা হচ্ছে এমন ভাই মাত্র ডিসক্রাইব করলেন নাকি। সেটা নর্মালি প্রতিনিয়তই আমাদের হচ্ছে এরকম সিচুয়েশনে যেতে হয়। যেমন হচ্ছে যদি আমার এখানের কথা বলি, সেখানে স্পেশালি যখন কোনো একটা ট্রেনিং ইভেন্ট থাকে, পিডি বা Q1 ইন্টেন্সিভ, সো ওই টাইমটাতে দেখা যাচ্ছে যে ট্রেনিং ইভেন্টস এন্ড লজিস্টিক্স, তারপর হচ্ছে ওই প্রোগ্রামগুলো রিহার্সাল, তারপর হচ্ছে প্ল্যানিং, তারপর হচ্ছে সেই প্ল্যানিংটা অনবোর্ডিং করা, এর পাশাপাশি ফেলোজদের যদি কোনো ইস্যু এট দ্য সেম টাইম রানিং থাকে, লাইক ব্যাক আইডিস, তারপর হচ্ছে রিগার্ডিং দ্য লিভিং দ্য সিটি, সেই ধরনের বিভিন্ন প্রবলেমস গুলো একসাথে যখন আসতে থাকে, তখন আমার কাছে মনে হয় যে এরকম একটা সিচুয়েশন হয় আর কি। সো তখন হচ্ছে আহ আহ, আহ, আমি কি কি করি, এটা কি শেয়ার করবো নাকি জাস্ট এটাই? না, আপনি তখন কেমন ফিল করেন? আচ্ছা। আমি হচ্ছে তখন একটু ওভারওয়েলম ফিল করি, এবং হচ্ছে তখন একটু এট দ্য সেম টাইম কনফিউজড ফিল করি অনেক সময়, যে আমাকে কোন কাজটা আগে করতে হবে, বা কোনটা আমি চাইলে একটু ডিলে করতে পারি, এবার কোনটা খুব আর্জেন্ট দরকার, এবং কোনটার কনসিকুয়েন্সেস গুলা কি, বা কোনটা ডিলে হইলে কনসিকুয়েন্স গুলা কি, এসব চিন্তা মাথায় ঘুরতে থাকে আসলে। থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই ফর শেয়ারিং। উই ক্যান বি ভালনারেবল হিয়ার। আমরা সবাই হচ্ছে যে আসলে টিচ ফর বাংলাদেশে কাজ করি, উই ট্রাস্ট ইচ আদার, সো আই থিঙ্ক ইটস আ সেফ স্পেস। আমরা যদি একটু ভালনারেবল হই দ্যাটস অলসো ফাইন। সো আবির ভাই, আপনার পরে হচ্ছে আমি লুবনা। আচ্ছা, হ্যাঁ, আবির ভাই আগে। হ্যাঁ, আমার আগে আইমান ভাই ছিল। আইমান ভাই। জি, আইমানের হ্যান্ড দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আচ্ছা, আমরা সমস্যা নেই ভাই, আমি হ্যান্ড রেজ শুনে করছিলাম, তারপরে আমি যাবো। হচ্ছে জাস্ট কুইকলি বলে ফেলি। তো হচ্ছে ডেফিনেটলি ভাই ওভারওয়েলমিং তো লাগেই। মানে আমি জাস্ট ছোট করে যদি লাস্ট উইকের এক্সাম্পলও শেয়ার করি, যে লাস্ট উইকে হচ্ছে আমার প্রথমত একটা নিজের পার্সোনাল কাজ তো ছিলই, প্লাস হচ্ছে একটা এক্সটার্নাল ইভেন্ট ছিল, ফায়ারসাইড চ্যাটের কথা বলতেছি। তারপরে হচ্ছে পরবর্তী দিনই আবার আমাকে হচ্ছে ট্রাভেল করে দিনাজপুর যাইতে হয়, দিনাজপুর একটা রিক্রুটমেন্ট ইভেন্ট ছিল। সো এবং আমরা যারা মানে অলরেডি রিক্রুটমেন্ট টিমে আছি, তারা প্রত্যেকটা উইকেন্ডেই একটা উইকেন্ডে বা প্রত্যেক উইকেই হচ্ছে একটা একটা করে ইভেন্টস করছি মোটামুটি। সো ওই টাইমটা খুব ওভারওয়েলমিং ছিল আর কি। আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলা জিনিসই হচ্ছে কি আসলে একসাথে করতে হইতেছে, এবং অনেকগুলা জিনিস একসাথে করতে হইতেছে। সো ওই টাইমটার কথাই আসলে মানে মূলত বলতাম যে এই লাস্ট উইকেন্ডের এক্সাম্পলটা খুবই মানে প্রপার হইতে পারে এই ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ আইমান ফর শেয়ারিং। আবির ভাই। যে ভাই, ভাই সবকিছু আসলে ছেড়ে দিয়ে আমি আজকের দিনটা যদি চিন্তা করি, এর আগে হয়তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হয়তো একজনের সাথে ডিব্রিফ করে, দেন 1.5 ঘন্টার ওই ডিব্রিফটা করে, দেন এখানে আসা, এখানের একটা মিটিং এর মাঝখানে আবার আরেকটা দুই চারজন ফেলোস আমাকে আসলে ওদের কমিউনিটি ভিজিটে ইনভাইটেশন দিয়ে রাখছে। বাকি 2 জন ফেলোস তারা চিন্তা করতেছে যে তাদের ব্লেন্ডেড লার্নিং ক্লাসটা তো আমি জয়েন দিব, এবং এরপরে আবার আমার সাথে আবার টিও অফিস ভিজিট আছে, এবং এরপরে আবার সামরিন আপার সাথেও বা অনেকের সাথে চেক ইন আছে। সো অনেক কাজের মাঝখানে, এবং আমার আবার এটাও মাথায় আছে যে আমার 2-4 জন ফেলোসের সাথে কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় আসলে আর্জেন্টলি বসা উচিত। সবকিছু মিলাই এই সপ্তাহ বা গত সপ্তাহ, এবং আমার আবার সামনের দিনগুলোতে পিডি আছে পরশুদিন, সেটারও একটা রিহার্সালের বিষয় আছে, সেটারও একটু পড়াশোনা আছে। তো সবকিছু মিলে আমি নিজেও একটু মাঝে মাঝে এই জিনিসটা ফিল করি, এক্সস্টেড ফিল করি, যে ভাই আসলে করবো তো কোনটাকে করব, প্রায়োরিটাইজ করবো কি। এবং আমাদের আসলে টাইমটাও শর্ট শর্ট হয়ে আসছে, এবং এই মানে এই স্ট্রাগলটা আসলে আমাকে খুব মানে নিজের প্রতিও একটা মানে মাঝে মাঝে আবার আবার ফিলও হয় যে আমি কি কারো উপর আনজাস্টিস করতেছে কিনা, আমার এই এতগুলো প্রেশারের মাঝখানে ওই মানুষটা আসলে কি আনজাস্টিস ফিল করতেছে কিনা। তো এটা আসলে হয় এই জায়গাটাতে।
অসম। থ্যাংক ইউ সো মাচ আবির ভাই সুন্দর করে বলার জন্য। সো মানে ডিফারেন্ট টাইপস অফ ইমোশনও হচ্ছে আমাদের মধ্যে কাজ করে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ওভারওয়েলড ফিল তো করি, কারণ অনেক কাজ একই সাথে। আবার হচ্ছে আমরা একটু কনফিউজডও হয়ে যাই যে আমরা কিভাবে প্রায়োরিটাইজ করবো, কোনটাকে আগে করবো পরে করবো। এবং আবির ভাই এটাও বললেন যে মানে একটা গিল্টও কাজ করে মাঝে মধ্যে, যে আমি কি মানে আমার কাজগুলো প্রায়োরিটাইজ ঠিক মতো না করার কারণে অন্য কারোর প্রতি কি আনজাস্ট কোনো কোনো কিছু করে ফেলতেছি কিনা। সো দেয়ার আর মিক্সড অফ ইমোশনস, রিয়েলি নাইসলি পুট আবির ভাই। আমি লুবনাপুর কাছে চলে যাই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে একটু লং রানে চিন্তা করে স্ট্রাগল গুলা নিয়ে আসতে চাচ্ছি। আবার আমি আসলে এই বিষয়গুলো অনেকের কাছ থেকে শুনেছি, সো আমি রিপ্রেজেন্টিং এভরিওয়ান রাদার দেন আমার পার্সোনাল স্ট্রাগল। সো একটা জিনিস হচ্ছে যে দেখা যায় যে এই ধরনের প্রেসারে থাকলে বা বার্ন আউট হতে থাকলে অ্যাংজাইটি ইস্যুটা আমরা দেখতে পাই, যে কাজের সময় ব্রিদিং এর প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছি না কি কি করব, অনেক থটস আসলে মাথার ভিতরে ঘুরছে, এই ধরনের একটা স্ট্রাগল দেখা যায়। সো এটা আমার এফিসিয়েন্সিকে অনেক সময় এফেক্ট করে, যে আমি হয়তো করতে পারতাম 1 ঘন্টায় কাজটা, কিন্তু এটা আমি 2-3 ঘন্টায় করতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে পাইল্ড অফ কাজ করতে করতে রাতের বেলা ঘুম হচ্ছে না। সো মাথার ভিতর কাজ ঘুরতেছে যে কি করব, পরের দিন আবার এটা করতে হবে ওটা করতে হবে। আবার ওই দিনই সকালবেলা ঘুম থেকে উঠতেও কষ্ট হচ্ছে, যে বিকজ আমি রাতে হয়তো ঠিক মতো আই ডিডন্ট হ্যাভ আ সাউন্ড স্লিপ। তো সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছে, খুবই মানে ড্রেইন ফিল হচ্ছে, যে আমি কাজটা শুরু করব তখনও ডিলে হয়ে যায় কাজ শুরু করতে। সো এটার একটা ওভারঅল একটা সার্কেল, মানে একটা লুপের মধ্যে থাকে, যে অ্যাংজাইটি, তারপরে হচ্ছে যে আম, রাতের বেলা ঘুম হচ্ছে না, ওভার থিঙ্কিং করতেছি, তারপরে আবার সকালবেলা শক্তি পাচ্ছি না ডে শুরু করার। এটা খুব লং রান একটা ইফেক্ট, আমি মানে নিজেও অনেক সময় ফেস করেছি, অনেকের কাছ থেকে শুনেছি। সো এটা শেয়ার করতে চাচ্ছিলাম, সিন্স ইউ সেড যে উই ক্যান বি ভালনারেবল হিয়ার। থ্যাংক ইউ সো মাচ লুবনা আপু ফর শেয়ারিং উইথ আস। সো খুবই স্পষ্ট একটা লুপের কথা বললেন, যেটা হচ্ছে অ্যাজ এ রিক্রুটার একটা সময় আমিও হচ্ছে যে দেখেছি যে মানে লুপ অফ ড্রেইনিং আর কি। আমাদের যে এনার্জি বা আমাদের মেন্টাল স্ট্রেংথ থাকে সেটা ড্রেইন হইতে থাকে মানে বারবার বারবার। এবং এটা সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে। রাতে আমি লেট লেট কাজ করার কারণে দেখা যাচ্ছে যে আমি টায়ার্ড হয়ে ঘুমাতে গেছি, কিন্তু আমি ঘুমানোর মতো ঠিক মতো টাইম পাচ্ছি না, আমার বডি রিকভার করতেছে না। পরদিন সকালবেলা আবার এসে হচ্ছে যে সেম লুপের মধ্যে পড়ে যাচ্ছি। সো ইট বিকামস প্রিটি এক্সস্টিং এট আ টাইম। তো আমি হচ্ছে যে এরপরে লাস্ট নিলয় ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সরি, আমার একটু আনমিউট করতে টাইম লাগছে। এনিওয়ে, আমি লুবনা আপার সাথে একটু ইকো করতেছি আর কি এখানে। আমি যদি একটু লাস্ট মান্থের কথা বলি, লাস্ট মান্থ আমাদের অ্যালামনাই ইম্প্যাক্ট টিমের যেমন আহ, শুরু থেকেই অ্যালামনাই ইন্ডাকশন নিয়ে খুব দৌড়াদৌড়ি ছিল। সো এটা একটা অনেক বড় প্রেশার ছিল, বোথ ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি। আর আম, ওইটা শেষ হতে না হতেই আমাদের ইয়ার 2 মডিউল নিয়ে কাজ, আমাদের অ্যালামনাইদের সার্কেল নিয়ে কাজ, আমাদের এই যে ফায়ার সাইড চ্যাট, তারপর পিডির জন্য প্রিপারেশন, পিডির প্ল্যান রেডি করা, রিহার্সাল করা অ্যান্ড অল। সো এটার একটা ইফেক্ট পড়ছে, এটা আমি বুঝছি হলো আমার পিডি রিহার্সালের টাইমে। সো ইউজুয়ালি আমি যেই এনার্জি নিয়ে পিডিটা করি, আমি রিহার্সেলেও সেই এনার্জিটা দিতে পারিনি, অ্যান্ড ইভেনচুয়ালি আমি পিডির দিনও আসলে সেই এনার্জিটা দিতে পারিনি। এটা আমি ডিব্রিফের ইয়েতেও আসছে, ফিডব্যাক হিসেবেও আসছে, আর আমার নিজেরও আসলে সেম জিনিসটাই ফিল হয়েছে যে আমি অনেক চেষ্টা করেও পারতেছি না আসলে, কারণ আমি মানে নাই আর কি ওই স্পেসের মধ্যে। তো এটা একটা বিষয়। মনে হয় যে অতিরিক্ত যখন প্রেশার থাকে কাজের, তখন এফিসিয়েন্সি অনেক ক্ষেত্রেই আসলে এফেক্টেড হয়। থ্যাংক ইউ সো মাচ নিলয় ভাই, খুবই অথেন্টিক ভাবে হচ্ছে যে আমাদের সাথে শেয়ার করার জন্য যে আসলে আপনি কি কি কনসিকুয়েন্সেস ফেস করেছিলেন আপনার কাজ প্রায়োরিটাইজ না করতে পারার কারণে। সো বেসিক্যালি আমরা অনেকগুলো মানে রিফ্লেকশন থেকে যেটা জানলাম যে আমাদের কাজ করার ক্ষেত্রে প্রতিদিনই হচ্ছে এই টাইপের জিনিসগুলো ফেস করি, যেটা আমরা ওয়াহিদ ভাইয়ের একটা সিচুয়েশন আমরা পড়েছিলাম, দ্যাট ইজ প্রেটি কমন টু অল অফ আস। এবং এটা এমনই, এটা সৃষ্টির শুরু থেকে আসলে এরকম ছিল, এখন এরকম। এটা শুধু যে মাত্র আমাদের অফিসের মধ্যে ব্যাপারটা এরকম না, আমরা অনেক সময়
ঘরের বিভিন্ন কাজের ক্ষেত্রেও হচ্ছে যে সেম টাইপের স্ট্রাগল গুলো ফেস করি। আমাদের কাছে মনে হয় যে আমাদের কাজ অনেক, কিন্তু আমি কোথায় শুরু করব কোথায় শেষ করবো আমরা বুঝতে পারি না, যেটার কারণে এটা আমাদের একটা ফিজিক্যালি মেন্টালি এক ধরনের ইম্প্যাক্ট আমাদের মধ্যে রেখে যায়। এটা মানে যখন আমরা অনেক ছোট ছিলাম আমরা দেখছি যে আমাদের যেই মিনা কার্টুন ছিল ওইখানেও হচ্ছে যে রাজুকে একদিন কাজ করতে দেওয়া হয়, এবং এবং ও যেহেতু আগে কখনো এই কাজগুলো করে নাই, ও প্রায়োরিটাইজ করতে পারে না যে ও কিভাবে করবে, তখন ও অনেক এক্সস্টেড হয়ে যায়। ও বলে যে আমি মুরগিকে খাওয়ান দিছি, তারপরে চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, এই করছি সেই করছি, আমার অনেক মানে কষ্ট লাগছে, তো দেন ওকে বেশি করে খাবার খেতে দেয়। so আমরা আসলে কি মানে এরকম ফিল করলে আমরা কি ভালো মতো কি রাজুর মতো প্লেট ভর্তি করে খাবার খাবো, নাকি আমরা কি করবো, আমরা হচ্ছে মুভ ফরওয়ার্ড করে নিজেরা সর্ট আউট করার চেষ্টা করবো যে আসলে আমরা কি করবো। সো আমরা যেটা করবো, আমি এখন একটু হচ্ছে যে ফাবিয়া আপাকে রিকোয়েস্ট করবো যে যদি সবাইকে র্যান্ডমলি 2 জন করে একটা ব্রেকআউট রুমে পাঠায় দেন, এবং আমরা একটু রিফ্লেক্ট করি যে আসলে আমরা এই মুহূর্তে কারেন্টলি কি সিস্টেম ইউজ করি আমাদের ডেইলি লাইফের কাজগুলোকে প্রায়োরিটাইজ করতে। এবং আমরা যদি হচ্ছে যে এরকম কখনো ফিল করি যে আমি ওভারওয়েলমড এবং আমার কাজ করার মতো এফিসিয়েন্সি কম ফিল হচ্ছে কিছুটা, আমি কিছুটা হচ্ছে স্ট্রাগল করতেছি আমার কাজগুলোকে প্র্যাকটিস করতে, সো সেই ক্ষেত্রে আমি আসলে কি করি ওই জায়গায়, আমি অ্যাজ আ পার্সন ব্যক্তি কি করি, এবং পরবর্তীতে আমরা যখন ফিরে আসবো ব্রেকআউট রুম থেকে, দেন উই উইল বি রিফ্লেক্টিং আপন যে আসলে আমরা ইন্টারেস্টিং কি কি শুনলাম কার কাছ থেকে, আমরা কি কি করি না করি সেটা সম্পর্কে একটু জানবো। the purpose of this section is to clarify যে আসলে আমি এই মুহূর্তে কোথায় আছি, আমি কি সিস্টেম ফলো করি। যদি আমরা রেডি হই আমরা 6 মিনিটের জন্য একটা ব্রেকআউট রুমে চলে যাব এবং মানে শেয়ার করবো। সো ফাবিহাপা হয়ে গেলে বলেন। ব্রেকআউট রুম গুলো ওপেন করে দিয়েছে। অসম অসম। আদিন আপাও আছেন একটা ব্রেকআউট রুমে। ওয়াহিদ ভাই, আপনি এখনো কোনো রুমে যান নাই? রুম 8। ওকে, আদিন আপা ইয়েস, আমি আপনিও এখন একটা একটা কাজ ব্রেকআউট করছিলাম। রুমে আছেন। ইয়েস, চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ আপা। আপনাকে আর কোথাও দিইনি ভাই। ইটস ওকে, ওরা কথা বলুক। ভাই একটা এক্সিট টিকেট করা দরকার ছিল স্যার। ও ও সার্ভে তো একটা করার কথা ছিল, আপনি কি আচ্ছা একটা আমি, সার্ভে বানাই ফেলবেন, যদি হ্যাঁ existing আপনার কোনো কিছু থাকে ওইটা থেকে কপি করে নিতে পারেন। আপনার পাওয়ার পয়েন্টটা বন্ধুকে দিয়ে বলতেছি বানাই দিতে। আচ্ছা ঠিক আছে। আম, আমি হচ্ছে একটু তাহলে গ্রুপ গুলা ঘুরে দেখি যে কি কথা বলতেছে। হ্যাঁ শিওর। ওকে, বেস্ট অফ। ও আমি তো ইয়া না, কো হোস্ট না। আমি শুনতেছি না আপনার কথা। মানে কো হোস্টটা আমি দিতেই পারছি না, কারণ নতুন কি একটা ফিচার আসছে, ওখানে কো হোস্ট করা যাচ্ছে না। আমি এটা কি আপনাকে পাঠাই দিই র্যান্ডম, আপনি কোন রুমে যেতে চান? একটা দেন কিন্তু ওইখান থেকে কি আমি লিভ করে আবার এখানে আসতে পারবো? হ্যাঁ মনে হয় পারবেন। তাহলে দেন একটা পারবেন। র্যান্ডম নতুন কারো ওকে, রুমে দেন। নতুন কারো রুম তোজাম্মেল ভাই রুমে দিলাম। ভাই এটা কেমন করে? আমি জয়েন করতে পারবো আপনাকে? পারতাছি না তো ভাই। শুরু বাদ দেন তাহলে ওরা। আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি, দিয়ে দিস।
হ্যাঁ আপনি মিউট ক্লোজ করে হ্যাঁ দিন। অটো ক্লোজ হয়ে যাওয়ার কথা। 37 সেকেন্ড বাকি, 6 মিনিটই দিয়েছিলাম। লুবনা চলে আসছে অলরেডি, ভাইও চলে আসছে, একটু সবাই চলে আসুক। Start. Who is this Wujud? I don't sorry. ওকে, আর 3 জন বাকি আসে আই গেস। 22 জন দেখেছিলাম, এখন 19 জন আছে রুমে। ফাবিয়াপা কেউ কি ফিরে আসে না এরকম আছে? না মনে হয় ভাই, 19 জন ছিলাম আমরা টোটাল। আচ্ছা, প্রথমে 22 জন দেখেছিলাম। ওকে, অসাম। সো আমরা ফিরে আসছি। আমরা আমাদের ব্রেকআউট রুমে অনেক কথাবার্তা বলছি। আমি অনেক বেশি জায়গায় যেতে পারিনি, বাট যেখানে দেখছি আমি দেখছি যে অনেক আলোচনা হচ্ছে। তো আমরা কি আলোচনা করলাম, ইন্টারেস্টিং কি কি শুনেছি একজন আরেকজনের কাছ থেকে, যদি কোনো কিছু মিল থাকে অথবা এমন কোনো কিছু নতুন শুনেছি যেটা আমাদেরকে অনেক অবাক করেছে বা আমরা খুবই ইন্টারেস্টেড ফিল করছি যে এটা কি। আয়মান। ভাই আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা রুম ছিল, কারণ আমি হইতেছে মার্জি আপুর সাথে পড়ছিলাম। মার্জি আপু হচ্ছে আমার কোচ ছিলেন আমি যখন ফেলোশিপের ফার্স্ট ইয়ারে ছিলাম। সো আমার লার্নিং এর একটা বড় পার্ট আমি আসলে মার্জি আপুর কাছ থেকে শিখছি। সো মার্জি আপুকে যখন শেয়ার করতেছিলাম তখন আসলে খুব মানে আমার মনে পড়তেছিল যে মার্জি আপু আমাকে হাতে ধরে অনেকগুলা টেকনিক শিখাইছেন, অনেক জিনিস হচ্ছে কি উনি নিজে আমার সাথে প্র্যাকটিস করে করে আমার মধ্যে এমবেড করছেন।
তো সেই জিনিসগুলো যখন শেয়ার ব্যাক করতেছিলাম এবং মার্জি আপুর সাথে রিলেট করতেছিলাম যে হ্যাঁ আপুও আসলে মানে আর কি আইজেনবার্গের যে টাইম ম্যাট্রিক্সটা আছে ওইটা হচ্ছে গিয়ে আইজেনহাওয়ার টাইম ম্যাট্রিক্সটা মেনটেন করেন উনি। তো এই ধরনের জিনিসপাতি নিয়ে কথাবার্তা হচ্ছিল, নোটস নিয়ে কথাবার্তা হচ্ছিল। সো আমি খুব রিলেট করতে পারছিলাম আপুর সাথে, এবং আপুও যখন রিলেট ব্যাক করছেন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা লার্নিং এর ফুড সার্কেল, যে আমি আসলে আমার কোচকে মানে আমার প্রথম কোচকে হইতেছে যে যে আবার সেই জিনিসটা গিভ ব্যাক করতেছি। সো এটা খুবই মানে আসলে মানে ইন্টারেস্টিং এবং মানে মজার ছিল আমার এন্ড থেকে। অসাম, থ্যাংক ইউ আয়মান। এনি আদার রিফ্লেকশন যেটা হচ্ছে আপনি শেয়ার করতে চান সবার সাথে, কোনো কিছু একটা জেনেছেন? তানভীর ভাই। এইটা আসলে মানে ইন্টারেস্টিং না আগে বলি, বাট হচ্ছে এই জিনিসটা যে আমরা একটা দুজনের জায়গা থেকে একটা জিনিস আসছে কথা ডিসকাশন থেকে, যে হচ্ছে লাইক যখন মানে আমাদের কাজগুলায় দেখা যায় যে আমি ছিলাম হচ্ছে মালিকা আপার সাথে, সো আমি ছিলাম প্রোগ্রাম টিম, উনি ছিলেন পিডিআর টিম। সো কাজের ধরনগুলো মাঝে মধ্যে দেখা যায় যে ধরেন অনেক কাজ একসাথে আসতেছে। তো তখন আসলে আমরা প্রায়োরিটাইজটা করি, আসলে সব কাজই করি। মানে আমি স্কিপ করতে পারবো না তখন, মানে করার উপায় নাই আমার, মানে আনলিমিটেড দুইটাই আমাকে করতে হবে, সবই আমাকে করতে হবে। সো ওইখানে আসলে আমরা কিভাবে প্রায়োরিটাইজ করতে পারি এটা নিয়ে একটা বার্নিং থট আমাদের মধ্যে থাকতেছিল আর কি, যে তখন কি আসলে আমরা স্কিপ করবো আদৌ, ডেলিগেট করবো আদৌ, নাকি আমি তো করতে হবে আমাকেই, তো তখন আমি কি করবো। সো এটাই আর কি। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে আসলে এমন কিছু টাইম থাকে যে যখন আমরা ফিল করি যে আমাদের সবগুলো কাজই আর্জেন্ট, সবগুলো কাজই ইম্পর্টেন্ট, এবং ইভেনচুয়ালি আমাকে সবকিছুই করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি কি করবো, আমি কোনটা ফার্স্টে শুরু করবো? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। উই ক্যান আস্ক ইট টু দ্য অডিয়েন্স অ্যাজ ওয়েল। এখানে আমাদের মাথায় যদি কোনো কিছু থাকে, উই ক্যান কাম আপ উইথ দিস। শাকিল ভাই। আচ্ছা, আমি হচ্ছে মৌমিতা আপার সাথে শেয়ার করছিলাম আর কি। সো এটা একটা বিষয় আমাদের দুজনের মধ্যেই কমন হয়ে গিয়েছিল আর কি। সো যেটা হচ্ছে যে আমরা হয়তো সবকিছু প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে মাঝে মধ্যে এমন হয়ে যায় যে আমি পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে টাইমটা রেখেছিলাম বা পার্সোনাল ইন্টারেস্টের জন্য যদি কোনো একটা টাইম রেখে থাকি, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ডিলিট হয়ে যায় আর কি। সো এই একটা ব্যাপার হয়েছিল। আর আদার্স গুলো তো বাকিরা শেয়ার করেছিলেন। অসম, থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা আসলে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে টাইমগুলো বুক করি, দেখা যায় যে মানে আমাদের এত কাজ যখন চলে আসে আমরা ওইগুলো ডিপ্রায়োরিটাইজ করি এবং ডিলিট করে দিই ক্যালেন্ডার থেকে। ইট হ্যাপেন্স অল দ্য টাইম। সো এটা এটা একটা স্ট্রাগল হইতে পারে আমাদের সবার জন্য। সো হোয়াট আর দ্য বিগ রক্স আসলে? আমরা বিগ রক্স নিয়ে হচ্ছে যে অনেক রকমের কথাবার্তা বলেছি, অনেক কিছু হচ্ছে যে শুনলাম। সো আমরা বিগ রক্স গুলো আসলে দেখতে কেমন, এবং এটা আমাদের ডেইলি লাইফের কাজগুলোকে কিভাবে সেগ্রেট করে সেটা নিয়ে আমি আজ এখন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেন, একটু লোড করতে হবে আমার। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আচ্ছা, এমন বলছে যে দেখতে পাচ্ছেন।
Hi, and thank you for joining this wonderful training wait. Hi, like you, I'm a team manager. And also like you, I could be doing something else with my time right now. I'm not doing this. I'm sorry, look. I'm not gonna waste any of your time today because one thing I know about you is you don't have time to waste. And I understand how hard it is to get your job done when you have so many demands coming from above and millions of requests coming up from below. At times, it's probably impossible to even focus. I have your brother-in-law on the phone. He wants to know if you have a minute to talk about Sarah's other sister's uncle's dog walker's birthday party coming up on Saturday. Do you have a minute? No, I don't have a minute. Actually, could I borrow that cup, though? These rocks, let's say they represent your biggest priorities. All the things that matter most to you when it comes to accomplishing your goals, personally and professionally. For me, my big rock right now is communicating to you as efficiently as possible about priorities so that I can get on with my regular job. The point is, the big rocks, these are the things that you always put on your calendar first. Now these. Here you go. Perfect. These smaller pebbles, these represent things that you gotta get done, but not necessarily right now. For me, that could be getting my jacket dry cleaned. For you, it could be running an errand or checking some message. The point is, you gotta do these things. They're just not top priority. I need a few more. Voila. Hold that for me. Why didn't you just use the same arm? We have a video to shoot. Right. 2 glass jars, if you could find them. And lastly, I just need, what's in that sandbag? Sand? Yes. We're gonna need a cup of sand as well. The sand's gonna represent tasks that aren't important at all. In fact, they could be a huge waste of time. See, if you start by filling a jar with sand, then I add pebbles, then I try and add my big rocks. They don't fit. Stuff's not getting done. But if I start by prioritizing my most important tasks, then I work on tasks that are important but don't need to get done right away. Everything gets done that matters, including some of the non-important tasks. See, getting more accomplished is actually just about setting better priorities. So that's great, but how did you decide which tasks were most important? That's the hard part. Glad you asked. We're going to teach you exactly how to determine which tasks to prioritize, and spoiler alert, we're going to give you permission to do it for yourself instead of letting other people determine what your priorities are. গ্রেট, আমরা হচ্ছে যে একটা ছোট একটা ভিডিও দেখে ফেললাম। এই ভিডিওটা দেখে কারো কোনো রিফ্লেকশন আছে? কেউ কিছু হচ্ছে যে আপনাদের কোন পার্টটা হচ্ছে ইন্টারেস্টিং লাগছে, কোনো কিছু ভালো লাগছে এটা দেখে কোনো রিফ্লেকশন, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার? এমন কেউ আছেন যে আগে কথা বলেন? আচ্ছা, মৌমিদ আপু। জি ভাই, মানে ভিডিও দেখার সময় এটাই মনে হচ্ছিল, লাইক আইজেনহাওয়ার ম্যাট্রিক্স আমি যেটা ইউজ করি ওখানেও তো ব্যাপারটা মানে সিমিলারই। সো এখানে যখন অনেকগুলো টাস্ক আসছিল তখন আসলে রেজোনেট করতে পারছিলাম যে অনেকগুলো টাস্ক যখন একসাথে চলে আসে তখন আসলে মনে হয় যে মানে অনেক সময় মনে হয় যে সামনে 3টা আছে, 3টাই এখন আমার জন্য বিগ ড্রপ, কোনোটাকে আসলে আমি তার বাইরে ফেলতে পারছি না। এখন আমার একটু কোয়েশ্চেন যেটা মাথার মধ্যে ঘুরছে, আমি কি বিগ রক আইডেন্টিফাই করতে স্ট্রাগল করছি নাকি আসলে অনেকগুলো বিগ রক একসাথে সামনে চলে আসলে ওটাকে কিভাবে আসলে আমি ওই স্পেসটা সবগুলোকে সমান স্পেস দিব, এটাই চিন্তা করছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। সো দেয়ার ইজ আ কোয়েশ্চেন, মৌমিতা হচ্ছে এটা হচ্ছে আস্ক করছিল যে আমরা যখন বিগ রক চলে আসে সবগুলোকে একই সাথে একইভাবে প্রায়োরিটাইজ করবো নাকি ওইখান থেকে আমার সবচেয়ে বড় মানে রক কোনটা, সবচেয়ে বড় পাথর কোনটা সেটা হচ্ছে আমি আইডেন্টিফাই করব, তারপরে ওইটা একটা একটা করে হচ্ছে যে আমি অ্যাড্রেস করব। সো লেটস স্টার্ট ডিগিং ডিপ যে আসলে আমরা কি করতে পারি। তো আমরা যদি একটু ডেফিনিশন ওয়াইজ চাই
যে আসলে আমরা বিগ রক কোনগুলোকে বলতেছি, পেবলস কোনগুলো, স্যান্ড কোনগুলো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে হয়তো আপনাদের অনেক মানুষ আছেন এখানে যারা অলরেডি হয়তো এই এক্সারসাইজ গুলো করছেন, বা ফেলোশিপেও হচ্ছে আপনাদের কিছু জিনিস হচ্ছে যে এখানে আপনারা দেখেছেন। কিন্তু আমি রিকোয়েস্ট করব যে এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো ফেলোশিপ করেন নাই, অথবা এই আইডিয়া গুলোর সাথে খুব বেশি পরিচিত না। সো উই উইল অলসো হেল্প দেম, যেন হচ্ছে যে আমাদের রিফ্লেকশনের মাধ্যমে তারা হচ্ছে আমাদের সাথে সেম পেজে আসতে পারে। আমি একটু রিকোয়েস্ট করব এমন কাউকে যে আগে করেন নাই, সামরিন আপা, যদি হচ্ছে আমাদেরকে একটু প্রথম এটা পড়ে শোনান, বিগ রকসটা। জি ভাই, ফার্স্ট হলো বিগ রকস থিংস আই মাস্ট ডু। ওদের ডেফিনেশনটা হলো যে হাই ইম্প্যাক্ট টাস্কস that align with core priorities and create the most value. These should be prioritized first. Example holo coaching fellows, finalizing a recruitment strategy, preparing for a high stakes presentation. অসম। তোজামেল ভাই, যদি পেবলসটা পড়ে শোনান আমাদেরকে। Yes. Behave pebbles are important but non-urgent tasks that contribute to long-term goals. These can be scheduled after big rocks are end. Examples: organizing data for future analysis, defining a report, attending optional training. অসম, থ্যাংক ইউ সো মাচ। স্যামটা যদি হচ্ছে একটু নিলয় ভাই পড়ে শোনান আমাদেরকে। All right, definition হলো low priority or minor tasks that can be delayed, delegated, or skipped if needed. These should only be addressed when higher priorities are complete. An example is cleaning up emails, tweaking presentation fonts, adjusting meeting notes. অসম। খুবই হচ্ছে যে সিম্পলি কিছু এক্সাম্পল দিয়ে তিনটা জিনিসে ভাগ করে ফেলা হয়েছে আমাদের প্রতিদিনকার যেই ইম্পর্টেন্ট টাস্ক গুলো থাকে সেগুলোকে। আপনারা দেখবেন যে এই এক্সারসাইজটার ডিফারেন্ট টাইপস অফ ভার্সনস আছে। ওইখানে আবার অনেকগুলোতে হচ্ছে বিগ রকস, পেবলস, স্যান্ড, এরপর আবার ওয়াটারও অ্যাড করে, যেগুলো আসলে আমাদের মানে অপশনাল জিনিস, যেটা আমরা চাইলে করতে পারি, না করলে করতে পারি, দরকার নেই। আমরা অনেক সময় হচ্ছে যে অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য হয়তো আমরা অফিসটাকে সাজাই। এখন আপনি যদি পার্সোনালি দায়িত্ব নিয়ে এটা না সাজান, আপনার কোনো কিছু আসবে যাবে না, কিন্তু দ্যাট ইজ অ্যানাদার ওয়ার্ক দ্যাট ইউ ক্যান ডু। সো ওই টাইপের জিনিসগুলোকে হয়তো ওয়াটার হচ্ছে যে আইডেন্টিফাই করা হয়। কিন্তু বেসিক্যালি বিগ রকস হচ্ছে যে যে জিনিসগুলো আমরা আসলে কম্প্রোমাইজ করতে পারবো না রেগুলার লাইফের যে কাজগুলো। যেমন কোচিং এ ফেলো, আপনার ফেলোকে কোচ করতেই হবে, এটা হচ্ছে আপনাদের মানে প্রোগ্রামের 1 নাম্বার প্রায়োরিটির মধ্যে একটা। আমি যদি রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজির কথা বলি, ডেফিনেটলি হচ্ছে যে আমাদের রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি ফাইনালাইজ করা, এটা ছাড়া হচ্ছে আমরা রিক্রুটমেন্ট শুরু করতে পারবো না। সো এটা আমাদের প্রথম কাজ। দ্যাট ইজ ওয়ান লাইক জায়ান্ট রক, বিগ রক। হিমালয় পর্বতের কোনো একটা বড় পাহাড় হইতে পারে এটা, পাহাড়ের কোনো একটা পাথর ওইটা। আবার হয়তো যদি পিডির কথা চিন্তা করি, তাহলে তাদের মানে বড় একজন ডোনার আছেন, তাদের সাথে মিটিং আছে, সো তাদের জন্য একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা, সেটা দ্যাট শুড বি আ বিগ রক ফর পার্টনারশিপ ডেভেলপমেন্ট। যদি পেবলস এর কথা বলি, যে যে জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট বাট এই মুহূর্তেই করতে হবে না, সেই জিনিসগুলো হচ্ছে যে আমরা স্কেডিউল করে রাখতে পারি, সেগুলো আমাদের পেবলস। আমরা পরবর্তীতে ডেটা মানে আমরা অ্যানালাইসিস করব, সেটার জন্য হচ্ছে রেখে দেওয়া, বা একটা রিপোর্টকে হচ্ছে রিফাইন করব, নতুন একটা রিপোর্ট তৈরি করব, অথবা কিছু জিনিস আমাকে সাবমিট করার আগে চেক করতে হবে, ওইটা ক্যান বি অ্যানাদার ইম্পর্টেন্ট থিং বাট নট আর্জেন্ট থিং। এবং অপশনাল ট্রেনিং এ হচ্ছে অ্যাটেন্ড করা। এইটা কি আসলে অপশনাল ট্রেনিং এ অ্যাটেন্ড করা কি আসলে পেবলস হবে নাকি, আমি খুব একটা মানে প্রিটি মাচ শিওর না। বাট এটা আমি যখন তৈরি করতে গেছিলাম বিভিন্ন মানে সোর্স থেকে হচ্ছে যে এটা ডেটা পাইছি। বাট ইট ডিপেন্ডস অন টোটালি ইউ, যে আপনি আসলে কিভাবে প্রায়োরিটাইজ করতেছেন আপনার কাজগুলোকে। এবং স্যান্ড, যেগুলো হচ্ছে যে আসলে আমাদের আলটিমেটলি করতে হবে, কোনো সময় আমাদের ওটা ব্যাক করে এসে হচ্ছে যে আসলে আমাদের করতে হবে, কিন্তু এই মুহূর্তে ওটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অথবা আর্জেন্ট কোনোটাই না। মুভিং ফরওয়ার্ড, কিছু অ্যাপ্রোচেস হচ্ছে যে আমি আমার প্রিভিয়াস ট্রেনিং
এবং অন্যান্য রিসোর্সের মধ্যে থেকে বের করে নিয়ে আসার ট্রাই করেছি কোন অ্যাপ্রোচে হচ্ছে আমরা আমাদের টাস্ক গুলোকে হচ্ছে অ্যাড্রেস করতে পারি। সো আমি হচ্ছে একটু ফাবিহা আপাকে রিকোয়েস্ট করব প্রথম দুইটা যদি আমাদেরকে পড়ে শোনান। জি, approach. Starting with the biggest task that might put a dent in your workload, but the biggest task is not always the most important or what has to be completed first. Pros: helps clear large, time-consuming work early. Cons: might not be the most impactful or urgent task. Second one, starting with the most urgent tasks. It might make sense to start with urgent tasks, especially those that are blocking others. But there might be a less urgent task on your to-do list that is more important. Pros: prevents bottlenecks and keeps workflows moving. Cons: urgency doesn't always equal importance. Thank you. Awesome, thank you so much. So let's hold on to this. আমরা পরের দুইটাতে যাওয়ার আগে আমরা প্রথম দুইটা অ্যাপ্রোচের দিকে তাকাই। আমরা কি আমাদের নিজেদের লাইফের ডেইলি লাইফের যে ওয়ার্কগুলো আছে কোনো কিছুর সাথে কি এই দুইটা জিনিস আমরা রিলেট করতে পারি কিনা, এবং রিসেন্টলি কোনো কাজ করেছি যেটা এই অ্যাপ্রোচে আমরা করেছি এরকম কোনো এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি কিনা। লেটস টেক লাইক 10-15 সেকেন্ডস এবং উই ক্যান কাম ব্যাক অ্যান্ড উই ক্যান শেয়ার ইন দ্য গ্রুপ যে আসলে আমার এরকম একটা কাজ আছে টিমে এবং আমি হচ্ছে এভাবে প্রায়োরিটাইজ করেছি। Okay. Is there anyone who wants to share যে এরকম কোনো রিলেভেন্ট আপনার টিমের কোনো কাজ, আপনার নিজের কোনো কাজ আছে যেটা আসলে এটার সাথে পারফেক্টলি ফিট করে, যে হয়তো এটা অনেক বড় একটা কাজ কিন্তু আপনি এটা ইম্পর্টেন্ট বা আর্জেন্ট না দেখে হচ্ছে আপনি ওটা দিয়ে শুরু করতেছেন না, কিন্তু আপনার ভিতর থেকে হয়তো পুশ আসে যে এটা অনেক বড় একটা কাজ, এটা শেষ করে ফেললেই তো শেষ, আমি এটা দিয়ে কাজটা শুরু করি। আবার এরকম কোনো কাজ আছে কিনা যে এটা হচ্ছে অনেক আর্জেন্ট কিন্তু এই মুহূর্তে আসলে আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আপনাকে করতে হবে কারণ এটা আর্জেন্ট, এরকম কোনো কিছু? Can you think of any type of example from your daily life works? ইয়েস ভাই, আমি শেয়ার করি এই জায়গাটা থেকে। সো আমার রিসেন্টলি একটা ইউনিট প্ল্যানের আমার ফেলোজদের ইউনিট প্ল্যান দেখার একটা মানে হচ্ছে টাস্ক আছে আমার কাছে, যেটা 13 তারিখের মধ্যে শেষ করতে হবে। ইটস এ বিগ কাজ। সো আমি জানি যে এটা আসলে একটা বিগেস্ট টাস্ক ফর মি, বাট আমার কেন জানি মনে হচ্ছে আমি এটাকে রেখে দিছি বিকজ আমার কাছে আসলে আরো অনেকগুলো কাজ আছে, আমার মনে হচ্ছে এই কাজগুলো ইম্পর্টেন্ট। বাট আমার নিজের থেকে আসলে পুশ আসতেছে যে আমার আসলে এই কাজটা শেষ করা উচিত। বাট আমার ওই সময়টা আসলে ওই জায়গাটার জন্য যে সময়টা দরকার, যে পড়াশোনাটা দরকার, ওইটার জন্য আসলে আমি ওই কাজটাকে আসলে রাখতেছি না। আর আর্জেন্টের বিষয় বলতে গেলে কেন মানে আপনি কেন ওইটা মানে ওইটাকে হচ্ছে ফার্স্টে করতেছেন না? কারণ ভাই আমার হচ্ছে এর চেয়েও কিছু আমার মনে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কাজ, যেমন কোচিং রিলেটেড কাজ, বিকজ ওই ডেডলাইনটা হচ্ছে 13 তারিখ। বাট আমার কাছে হয়তো কোচিং রিলেটেড যে সকল কাজগুলো বা আমার যেমন পিডি রিলেটেড রিসেন্ট যে কাজগুলো, সেগুলো আমার কাছে একটু প্রায়োরিটাইজ লাগতেছে। কেন জানি মনে হচ্ছে যে এই কোচিং এর এই বিষয়গুলো যদি আমরা এখন না করি বা এই জিনিসগুলো যদি আমি এখন না শিখি বা আমি যদি এই পিডিটা ভালো মতো না করি, আমার হয়তো অর্গানাইজেশন এফেক্ট হবে এবং ফেলোজদের মধ্যে কোশ্চেন আসবে, ভাই আমি শুক্রবার দিন একটা গেলাম, আমি সারা দিনটা তো আসলে আমার লস গেল, আমার কোচই তো আমার এই জায়গাটাতে মেনটেন করতে পারতেছে না। ঠিক আছে ভাই, তো সবকিছু আসলে এইভাবে মাথায় চলতে থাকে। যেমন রিসেন্টলি আমার মাথায় একটা জিনিস চলছিল যে আমি একটা সেশন নিচ্ছি, ভাই আমি 1.5 ঘন্টা আমি একটা সেশনের জায়গায় আমি 6 মিনিট এক্সট্রা নিছি। সো আমি নিজের মধ্যে একটা গিলটি কাজ করতেছে যে ভাই আমি তো সেশনটা 6 মিনিট লেট করে শেষ করছি, একটা ফেলো যদি 6 মিনিট এক্সট্রা ক্লাস নেই সে তো বলতেই পারে। তো আমার এই জায়গাগুলো আসলে অনেক অনেক প্রোস এন্ড কনস মাথায় ঘুরতে থাকে এই জায়গাটাতে।
অসম, থ্যাংক ইউ সো মাচ আবির ভাই। খুব সুন্দর মতো এক্সাম্পল দিলেন, প্রথমে লেসন প্ল্যানটা, দেন দেয়ার আদার ওয়ার্কস অ্যাজ ওয়েল, এবং কোনটাকে আপনি বেশি আসলে ইম্পর্টেন্ট মনে করছেন এই জন্য হচ্ছে করছেন, কিন্তু বাকি বড় একটা জিনিস রয়ে গেছে আপনার মাথায় কিন্তু ওটা আপনি করছেন না। ইটস বিকজ ইটস বিগ, কিন্তু এটার চেয়ে বেশি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট জিনিস আপনার আছে আপনার লাইফে। ইশাকুল ভাই। থ্যাংক ইউ ভাই। আবির ভাইয়ের কথা শুনে আর কি আমি একটু রিলেট করতে পারলাম, যেহেতু আমি কোচ, তো আমাদের লাইফে সেম জিনিসই যাচ্ছে। তো গত মাসে যেটা হয়েছে আর কি, আবির ভাইয়ের সাথে রিলেট করি। তো আমাদেরও যেটা হচ্ছে যে ইউপি প্ল্যানে ফিডব্যাক দেওয়া লাগবে, বাট এট দ্য সেম টাইম আমার ফেলোদের সাথে ইনিশিয়াল কনভারসেশনটাও করা লাগবে। তো দুইটা টাস্কই খুব কাছে চলে আসে। দেন আমরা একটু ভাবে দেখলাম যে ফেব্রুয়ারিতে পরে আমার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। And যদি আমি ইনিশিয়াল কনভারসেশন তখন করতে না পারি, হয়তো আমার অনলাইনে যেতে হবে, অনলাইনে ইনিশিয়াল কনভারসেশনটা করতে হবে। তখন একটা প্রত্যাশা আছে এই জিনিসটা কতটুকু ফ্রুটফুল হবে, যে আমার ফেলোর সাথে তো আমি একটা ফেস টু ফেস যদি আমার ফার্স্ট কনভারসেশন না হয় এটা কেমন দেখা যায়। সো দেখা যায় তখন আমরা প্রায়োরিটাইজ করলাম যে ইনিশিয়াল কনভারসেশনটা আমরা শেষ করবো আগে, এন্ড তারপর আমরা ইউনিট প্ল্যানটা স্কেডিউল করলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গায় ঠিক এটা এখানে পড়ে যাচ্ছে। স্টার্টিং বিগেস্ট টাস্ক যেটা হচ্ছে যে আমার বিগেস্ট টাস্কটা হয়ে গেছিল এই জায়গায় ইনিশিয়াল কনভারসেশন আমার ফেলোর সাথে, এন্ড তাদের স্কুলে গিয়ে তাদের এরিয়াটা বা তাদের বর্তমান এনভায়রনমেন্টটা বোঝা, তাদের কমিউনিটিতে কি অবস্থায় চলতেছে এবং তার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট কি অবস্থা এটা বোঝা, এবং তার ওইখানে কোচিং করা। এন্ড তারপর আমার কাছে যেটা মনে হচ্ছিল যে ইট ইজ অ্যাকচুয়ালি মানে ইউনিট প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই ভালোভাবে ফিডব্যাক দেওয়া হবে, বাট ইটস নট আর্জেন্ট। আমি এটাতে স্কেডিউল করতে পারি। সো আমি এটা হয়তো আমি এটা স্কেডিউল করে দেখা গেছে যে বিগ্রহকে আমি আমার ইনিশিয়াল কনভারসেশন স্কুলটা ফেলে দিয়েছিলাম। সো আবির ভাই যখন বলতেছিল তখন আমার মনে হচ্ছে তাহলে আমি আমার সাথে এটা শেয়ার করি। দ্যাটস অল ভাই, থ্যাংক ইউ। অসম, অসম, থ্যাংক ইউ সো মাচ। মানে রিয়েলি নাইস এক্সাম্পল, যে আপনি হচ্ছে যে কিভাবে মানে কোন কোন জিনিসটা আপনার জন্য আসলে এই এই মুহূর্তেই ইম্পর্টেন্ট, এবং এটা আপনার জন্য খুব বেশি আর্জেন্ট না। তো কোনটা ওইটা আপনি হচ্ছে যে স্কেডিউল করে রেখে দিচ্ছেন পরবর্তীতে। সো মানে ইউ টুক ইট লাইক ভেরি কনসিয়াসলি, যে আসলে আপনি কোন মানে কোন জিনিসটা এই মুহূর্তে প্রায়োরিটাইজ করতে চান। আমি একটা এক্সাম্পল হচ্ছে যে আমি রিক্রুটমেন্ট টিমের পক্ষ থেকেও দিতে পারি। যে ধরেন আমাদের অনেক সময় এমন হয় যে লেটস এ প্রোগ্রাম টিম হচ্ছে যে আমাদের 100 জন লেটস এ ফেলো পুলে আছে, সবার হচ্ছে যে কন্ট্রাক্টের আগে তারা হচ্ছে আমাদের কাছে চেয়েছে যে ইয়া দিতে, প্রত্যেকটা এক্সেপ্টেড ফেলো সম্পর্কে একটা সামারি শেয়ার করতে এবং তাদের ম্যাট্রিকুলেশন নোটস গুলো শেয়ার করতে। সো ইটস আ হিউজ টাস্ক। একটা মানুষের আন্ডারে যদি হচ্ছে 25 জন 30 জন মানুষ থাকে, ওদের মানে 1 বছরের পুরো নোটস দেখে দেন ওদের ব্যাপারে হচ্ছে যে ক্লারিটি নিয়ে, অনেক সময় দেখা যায় যে ম্যাট্রিকুলেন্টস চেঞ্জ হয়, একজনের কাছ থেকে আরেকজনকে দেওয়া হয়, তাদের ওই জিনিসগুলো মানে ইনফরমেশন গুলো কালেক্ট করে একটা নোটস তৈরি করা। সো ওইটা হয়তো চলতেছে, কিন্তু ইন দ্য মিন টাইম দেয়ার আর আদার থিংস, যে লেটস সে ওই মুহূর্তে হয়তো বেশি ইম্পর্টেন্ট যে আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের একটা ইভেন্ট হবে, ওইটার কারণে হচ্ছে ওদেরকে ইমেল পাঠানো। সো আমার অনেক বড় কাজ হচ্ছে ম্যাট্রিকুলেশন নোটস গুলো করা, মানে ওগুলো শেষ করলে হচ্ছে যে হয়তো আমার একটা লার্জ টাইম কনজিউমিং যেই একটা চাঙ্ক আছে ওইটা শেষ হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তে ওইটা আমার জন্য মানে অনেক বেশি ইম্পর্টেন্ট না। দ্যাটস ওয়াই আমরা কি করতেছি যে ওই ক্যাম্পাস অ্যাম্বাসেডর যে ইভেন্টটা আছে ওই ইভেন্টটার জন্য হয়তো আমি ইমেল পাঠানোটাকে হচ্ছে প্রায়োরিটাইজ করতেছি, নট প্রায়োরিটাইজিং দ্য বিগ ওয়ার্ক ফার্স্ট। কারণ ওইটা যেটা হইতে পারে যে আমার সবচেয়ে আর্জেন্ট যে টাস্কগুলা বা যেই ইম্পর্টেন্ট টাস্কগুলো এই মুহূর্তে আছে সেইটাকে ইম্প্যাক্টেড করতে পারে, এবং পরবর্তীতে দেখা যেতে পারে যে সিএ দেরকে যদি আমি তাড়াতাড়ি ইমেল না পাঠাই, ওরা লেটে জানবে, যেটার কারণে হয়তো তাদের ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার বা পার্টিসিপেট করার হচ্ছে পসিবিলিটি কমে যাবে। হয়তো সে ইমেলটাই মিস করে যেতে পারে, অথবা সে চিন্তা করতে পারে যে ও আমার এখন আমি চিটাগাং থেকে ঢাকায় ট্রাভেল করে যেতে হবে, আমি এখন প্ল্যান করতে এই ছোট সময়ের মধ্যে প্ল্যান করতে পারতেছি না। সো আমার তাড়াতাড়ি ইমেলটা পাঠানো বেশি ইম্পর্টেন্ট রাদার দেন ডুইং লাইক বিগ চাঙ্ক অফ ওয়ার্ক, যেখানে হচ্ছে যে আমি ম্যাট্রিকুলেশনের নোটস তৈরি করতেছি। সো দ্যাট ক্যান বি ওয়ান থিং, যদি ফার্স্ট একটা বলি। এবং মানে স্টার্টিং উইথ মোস্ট আর্জেন্ট টাস্ক, এইটাও সবসময় যে আসলে আমাদের জন্য ভালো ব্যাপারটা ওই রকমও না। অনেক সময় দেখা যায় যে আমাদের আর্জেন্সি সবসময় হচ্ছে যে আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় না এই জিনিসটা। এটার ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমার একটা ডেডলাইন আছে, যে ডেডলাইনটা
আমাকে এখনই মিট করতে হবে নেক্সট 3 আওয়ার্স এর মধ্যে, কিন্তু এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আমার পড়ে আছে, যেটা আমি 3 আওয়ার্স পরে হয়তো আমি শুরু করলে আমি ওটা করতে পারবো না। এরকম সিচুয়েশন অনেক সময় হচ্ছে আমাদের আসে। সো ইটস নট অলওয়েজ যে আপনি যে কোনো একটা জিনিস দিয়ে স্টার্ট করলেই যে সবসময় হচ্ছে আপনার জন্য বেটার আউটকাম নিয়ে আসবে, ব্যাপারটা এরকম না। দেয়ার আর ডিফারেন্ট প্রোস অ্যান্ড কনস অ্যাজ ওয়েল ফর ইচ অ্যাপ্রোচ। আমি হচ্ছে একটু মনিকাকে জিজ্ঞেস করব যে পরবর্তী 2টা আমাদেরকে পড়ে শোনাতে। মনিকা আপু কি আছেন? জি ভাই আছি। একটু যদি আমাকে বলতেন যে কোনটা থেকে স্টার্ট করব। হ্যাঁ, স্টার্টিং উইথ দ্য ইজিয়েস্ট টাস্ক এবং মানে পরের পুরোটা। Okay, bhai, got it. Starting with the easiest task. It can feel good to cross things off your list, but unless the easy tasks are truly important, starting with them could leave you without enough time to do what matters the most. Pros: builds momentum and reduces mental load. Cons: can distract from high impact work. ভাই পরেরটাও পড়ে ফেলবো? ইয়েস। Okay. Starting with the most important task. Probably, but are you sure you know what's most important? You should take some time to think enough what's most important right now, as well what's most urgent. Pros: ensures focus on high impact work. Cons: requires careful decision making upfront. ওকে, অসম। সো আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ভিতর থেকে অনেক সময় পুশ পাই। আমরা নিজেরা অনেক সময় চিন্তা করি যে ও কাজটা ইজি আছে। আমার হচ্ছে যে লেটস সে যে ও আচ্ছা আমার এই প্রেজেন্টেশন একটা বানাইতে হবে, অলরেডি কনটেন্ট আছে। এখন এটা কি করব? আমি নতুন করে হচ্ছে একটা টেমপ্লেটের মধ্যে এটা বসায় দিয়ে নতুন আপডেট মানে ইনফরমেশন আপডেট করে দেব। দ্যাটস ইট। হ্যাঁ, এটা আমার জন্য ইজি, এজন্য আমি এটা দিয়ে শুরু করি। কিন্তু এইটা সবসময় হচ্ছে যে আসলে আমাদের জন্য ইমপ্যাক্টফুল ব্যাপারটা এরকম নাও হইতে পারে। এটা আমাদের এর চেয়েও হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট অনেক টাস্ক থাকতে পারে, যেটা থেকে ডিস্ট্রাক্ট করতে পারে। এই ইজি টাস্কটাতে লুরড হয়ে যে আমি ইজি টাস্ক আগে শেষ করে ফেলবো। কিন্তু এটা আসলে মোমেন্টাম বিল্ড করতে পারে এবং মেন্টাল লোড কমাইতে পারে। কিন্তু স্টিল যদি আমি এর চেয়ে বেশি ইম্পোর্টেন্ট জিনিসগুলোকে প্রায়োরিটাইজ না করে ফেলে রেখে দেই, দ্যাট ক্যান বার্ডেন আওয়ারসেলভস লেটার অন অ্যাজ ওয়েল। এবং পরবর্তীতে এবং শেষে যদি আমরা হচ্ছে একদম মানে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট টাস্কটা দিয়ে শুরু করতে চাই, সেটা আসলে মানে প্রবাবলি দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট। কারণ হচ্ছে যে আমাদের ফোকাস মানে ইমপ্যাক্টফুল ওয়ার্কের দিকে থাকে এবং এইটার একটাই কনস আছে যে আমাদেরকে খুবই হচ্ছে যে কেয়ারফুলি ডিসিশন মেক করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে নিজেদের বুঝতে হবে যে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি টু স্টার্ট উইথ রাইট নাও। আচ্ছা, সো এখন আমরা একটু যদি হচ্ছে যে পরের ইয়াটা পড়ি, যে ওয়াহিদ ভাই আসলে এতক্ষণ একটা ইয়াতে ছিলেন যে উনি অনেক কিছুর মধ্যে ড্রাউন্ড হয়েছিলেন। পরবর্তীতে উনি ডিসিশন মেক করতে পারতেছিলেন না যে উনি কোনটা দিয়ে স্টার্ট করবেন, কি করবেন। কিন্তু এখন উনি যখন আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট 2টা জিনিস সম্পর্কে জেনে ফেলছেন, এখন ওনার নতুন ধরনের আরেকটা ডায়লেমা সৃষ্টি হয়েছে যে আসলে উনি আর্জেন্টটা দিয়ে শুরু করবেন নাকি ইম্পর্টেন্টটা দিয়ে শুরু করবেন। আমরা হচ্ছে একটু আম কাকে আস্ক করি? লুবনা আপুকে হচ্ছে একটু আস্ক করি যে যদি প্রথম 3টা প্যারা আমাদেরকে পড়ে শোনান। Sure, Bhaiya. Wahid's dilemma, urgent versus important. Wahidul Islam rushed into the office, already feeling the weight of the day ahead. His inbox was overflowing with messages marked urgent. A head teacher was requesting an immediate meeting. A fellow had an issue that needed resolving, and the program team was waiting on data he hadn't finished compiling. He exhaled, thinking back to the training he once attended on prioritization. Urgent doesn't always mean important, but knowing that didn't make it any easier to decide where to start. His biggest goal this month was to help his fellows develop stronger lesson plans. This was important. Without it, their students wouldn't see the progress they deserved. But in front of him were tasks that seemed impossible to ignore: meetings, emails,
last minute request, all urgent. থ্যাংক ইউ সো মাচ লুবনা। আমি হচ্ছে যে আম, রাফাত ভাইকে রিকোয়েস্ট করবো পরের অংশটা পড়ে শোনাতে। Thank you, bhai. So Wahid hesitated. Should he spend the morning coaching his fellows as planned, or should he deal with the immediate issues first? His instinct told him to clear the urgent tasks first. They were pressing, loud, demanding. But then he remembered what his manager once told him. If you keep handling urgent things first, you will never have time for what truly matters. Taking a deep breath, Wahid made a decision. He blocked 2 hours for coaching conversations, his important work, before addressing emails. The urgent tasks would still be there afterward, but he wouldn't let them steal time from what mattered most. By the end of the day, he had handled both. The difference? This time, he led with important, not just urgent. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো যে ওয়াহিদ ভাই প্রথমে উনি দেখছেন যে ওনার অনেক আর্জেন্ট একটা কাজ আছে, হ্যাঁ, কিন্তু উনি পরবর্তীতে চিন্তা করে দেখছেন যে ওনার কিছু কাজ আর্জেন্ট থাকলেও ওনার কাছে ট্রুলি ম্যাটার করে এরকম হচ্ছে যে আরো কাজ তার হাতে রয়ে গেছে, যেটা ছিল অ্যাকচুয়ালি তার মানে ফেলোদের সাথে যেই ডিরেক্ট কাজগুলো সেগুলোকে উনি হচ্ছে যে মনে করতেছেন যে এইটা তার নন নেগোশিয়েবল, এটা তাকে করতেই হবে এবং এটা তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সে যেটা করছেন যে ওই দিনের জন্য সে আর্জেন্ট কাজগুলোকে কিন্তু সে কিছুটা ডিপ্রায়োরিটাইজ করছেন, কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলোকে তিনি প্রথমে নিয়ে আসছেন যেন উনি ওনার নন নেগোশিয়েবল গুলো হচ্ছে প্রথমে শেষ করতে পারেন, পরবর্তীতে উনি সেকেন্ডলি হচ্ছে যে হয়তো উনি আর্জেন্ট কোনো কিছুতে যাবেন যেটা তাকে কমপ্লিট করতে হবে, এবং এই ডিসিশনটা তিনি খুবই হচ্ছে কনসিয়াসলি মেড করছেন। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে সে দুইটা কাজই হচ্ছে যে একই সাথে সে শেষ করতে পারছে। সো তিনি যেটা প্রথমে মানে এইখানে ডিফারেন্ট কি ছিল যে তিনি হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে শুরু করছেন, তিনি আর্জেন্ট দিয়ে প্রথমে শুরু করেন নাই এই জায়গাটাতে। এবং কিছুক্ষণ আগে আমরা ওইখানে দেখতেছিলাম যে একটা জিনিস আর্জেন্ট মানেই যে এটা সব সময় হচ্ছে যে আপনাকে মানে আপনার কাজগুলোকে ক্লিয়ার মানে প্রথম দিকের কাজ ক্লিয়ার করে দিতে পারে, কিন্তু যেটা পরবর্তীতে আপনার জন্য আরো বড় একটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। হয়তো ইম্পর্টেন্ট কাজের জন্য আপনি এনাফ টাইম খুঁজে পাবেন না, কিন্তু আর্জেন্ট কাজগুলো করে হচ্ছে আপনি এনাফ টাইম স্পেন্ড করে ফেলছেন। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই এই মুহূর্তে যে আপনাদের লাইফে এমন কি কোনো কিছু হয় যে যেটা আর্জেন্ট এই মুহূর্তে আপনাকে করতে হবে, কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না, আবার অনেক জিনিস আছে ইম্পর্টেন্ট যেটা আপনার জন্য আর্জেন্ট না? আপনি কি এই ডায়লামাতে মানে ওয়াহিদ ভাই যেই ডায়লামার মধ্যে ছিলেন এতক্ষণ, পরবর্তীতে উনি কনসিয়াসলি ডিসিশন নিছেন, তো হ্যাঁ অ্যাকচুয়ালি সামরিন আপু আমাদেরকে বলতেছেন যে এমন অনেক। আমি একটু সামরিন আপুর কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনি যদি একটু এলাবোরেট করে বলেন যে কেমন হয়। ভাই রিসেন্টলি আমি যেটা প্রবলেম করি যে আমার কাছে মনে হয় যেগুলো আসতেছে ওগুলাই আর্জেন্ট, যে এখনই লাগবে, এখনই করতে হবে। এন্ড এটা যেটা বলছে যে ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্টের মধ্যে আসলে আমিও মাঝে মাঝে মানে কি বলে আমার জন্য একটু ঘোলাটে হয়ে যায় যে আসলে ইম্পর্টেন্ট আমি বুঝছি বাট আর্জেন্ট অলসো, বাট কোনটা কি হয়। তো সারাক্ষণই আমার কাছে মানে রিসেন্টলি আরো বেশি মনে হচ্ছে যে সবকিছুই মানে আর্জেন্ট যেগুলো আসছে, যেটা আসলে ইজ মানে হ্যাম্পারিং মাই ওয়ার্ক ফ্লো। অসম অসম। সামিন আপা আমাদেরকে বলছেন যে অনেক সময় হচ্ছে যে আমাদের এরকম ফিল হয় যে যা আসে তাই আমাদেরকে সার্জেন্ট মনে হয়। এটা সবার কাছেই আমি বিলিভ করি যে সবার মধ্যেই এই ফিলিংটা আছে যে আমাদের কাছে যা কিছুই আসে মনে হয় যে এখনই করি, শেষ করে ফেলি, কিন্তু আলটিমেটলি আমাদের কোনটা ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে হচ্ছে যে খুব কেয়ারফুলি হচ্ছে যে খুব কনসিয়াসলি আন্ডারস্ট্যান্ড করে সেটা প্রথমে ডিসাইড করাটা খুবই মানে ইম্পর্টেন্ট, যেহেতু ওই জিনিসটা সেহেতু এটা ডিসাইড করাটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটু হচ্ছে মুভ ফরওয়ার্ড করি, আমাকে একটু রাশ করতে হবে, খুব বেশি টাইম নেই আমার হাতে।
আপনাদের সবার প্রিয় হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স চলে আসছে আপনাদের সামনে। আমি একটু মজা পাচ্ছিলাম যখন অনেকে বলতেছিল আইজেনহাওয়ার ম্যাট্রিক্স এর কথা, যে আপনারা এটা উইন্টার একাডেমিতে দেখছেন, ফেলোশিপের সময় হচ্ছে আপনাদের কোচরা আপনাদেরকে শিখাইছে। সো আপনারা অলরেডি জানেন যে এই জিনিসটা দেখতে কিরকম। আবারও হচ্ছে একটা রিফ্রেশার আপনাদের জন্য। সো দ্যার ইজ দ্যাট ম্যাট্রিক্স যেটা আপনারা জানেন না, আগে কেউ যদি কখনো না দেখে থাকেন। সো দ্যাট ইজ আ ভেরি ইজি ওয়ান টু আন্ডারস্ট্যান্ড, এবং এটার মাধ্যমে আপনি আসলে খুব ইজিলি আপনার কাজগুলোকে বিভিন্ন বাকেটে ফেলে বুঝে ফেলতে পারবেন যে কোনটা থেকে আপনি শুরু করবেন এবং কোনটাতে আপনি শেষ করবেন। তো আমরা যদি এক্স অ্যাক্সিসটা দেখি, তাহলে ওই অ্যাক্সিসটা হচ্ছে যে ইম্পর্টেন্স কে বোঝায়, এবং ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে নিচের যেটা, সেটা আর্জেন্সি কে বোঝায়। সো আমরা হচ্ছে যে যদি দেখি যে যত উপরের দিকে উঠবে সেটা হচ্ছে আর্জেন্ট, এবং যত ডান দিকে যাবে সেটা তত বেশি, সরি, যত বেশি ডান দিকে যাবে সেটা আর্জেন্ট, এবং যত উপরের দিকে উঠবে সেটা ইম্পর্টেন্ট। সো একই সাথে আমরা দেখতে পারি যে প্রথম Q1 এ কোন একটা জিনিস এরকম হতে পারে যে একই সাথে ওইটা আর্জেন্ট এবং একই সাথে ইম্পর্টেন্ট। সো ওই কাজগুলোকে আমরা ক্রাইসিস মোডে ফেলে দিব। সো উই নিড টু ডু ইট ইমিডিয়েটলি, এই মুহূর্তে হচ্ছে আমাদেরকে করতে হবে। যদি কোয়াড্রেন্ট 2 তে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে ওইটা ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি আর্জেন্ট না। ওগুলোকে আমরা মানে স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে যে আমরা চুজ করবো যে কিভাবে ওই জিনিসগুলোকে সেট করব। যদি কোয়াড্রেন্ট 3 তে চিন্তা করি যে ওইটা আসলে আর্জেন্ট কিন্তু আসলে ইম্পর্টেন্ট না আমাদের জন্য, অনেক অনেক জিনিস আছে যে আমাদের এক্সটার্নাল কোনো একজন টিচার বলছেন যে এই টিচ ফর বাংলাদেশের এই ইনফরমেশনটা হচ্ছে আমাকে দুপুরের মধ্যে পাঠান। হ্যাঁ, এখন তিনি চাইছেন, এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা আর্জেন্ট, যেহেতু একজন প্রফেসর আমাকে বলছেন যে দুপুর 12টার মধ্যে পাঠাইতে, সো আমাকে এটা পাঠাইতে হবে। এবং অনেক জিনিস থাকে যেগুলো হচ্ছে টাইম ওয়েস্টার, ওগুলা নিদার ইম্পর্টেন্ট নিদার আর্জেন্ট, ওগুলোকে আমরা একদম সবচেয়ে লোয়েস্ট বাকেটের মধ্যে ফেলবো। আমরা যদি পরের স্লাইডটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আরেকটু সুন্দর করে একটু এক্সপ্লেন করে হচ্ছে বলা আছে যে কোন মোডে হচ্ছে কোনগুলো আমাদেরকে করতে হবে। লেটস টেক লাইক 20 সেকেন্ডস। আমি যে কথাগুলো একটু আগে বলছি ওগুলাই হচ্ছে এখানে লেখা আছে, আমরা জাস্ট একবার চোখ বুলাই নিতে পারি এখানে। ওকে, আমরা যদি এখানে এটা পড়ে থাকি, ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে আপনাদের চোখে পড়ছে? এখানে এমন কোনো কিছু কি আছে যা যা এটা আপনাদের চোখে পড়ছে কিন্তু আগে হয়তো চিন্তা করেন নাই, অথবা এখানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো আমি করতে পারি? এনিথিং নিউ দ্যাট কেম আপ? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে সবাই হচ্ছে মোটামুটি এই আইডিয়া গুলোর সাথে পরিচিত, আম, অথবা এটা খুবই ইজিলি হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডেবল। আমি একটু কোয়াড্রেন্ট 3 এর কথা বলতে চাই, যে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। এখানে যেটা বলা হয়েছে যে আসলে আর্জেন্সি হাই কিন্তু ইম্পর্টেন্স লো, সেই জিনিসটা আমরা ডেলিগেট করে দিতে পারি অথবা মিনিমাইজ করতে পারি। আমার কাছে পুরো পুরো সেকশনটার মধ্যে আমি বলবো যে এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং আমার জন্য, কারণ হচ্ছে যে এখানে ডেলিগেশনের কথা বলা আছে। সো দ্যাট ইজ অ্যানাদার মানে কমপ্লিটলি ডিফারেন্ট টপিক, যেটা নিয়ে আসলে ডেলিগেশন নিয়ে পুরো আলাদা একটা সেশন করা যায়, বাট দ্যাট ইজ ওয়ান স্পেসিফিক থিং যেটা আমি আপনাদেরকে হচ্ছে একটু আপনাদের মাথায় নিয়ে আসতে চাই। এটার কারণ হচ্ছে আপনারা এই ডেলিগেশনের মাধ্যমে ইউ ক্যান অ্যাকচুয়ালি মিনিমাইজ আ লট অফ priorities that you have. এটা অনেক অসাম একটা ওয়ে অফ ওয়ার্কিং, যেটার মাধ্যমে আসলে ইন্টারডিপেন্ডেন্স অনেক হাইলি হচ্ছে যে আপহোল্ড হয়। এবং আপনারা যদি হচ্ছে যে এই টাইপের কাজ, যে কাজগুলো আসলে
ইম্পর্টেন্ট কম কিন্তু আর্জেন্ট বেশি, এই জিনিসগুলো যদি কাউকে ডেলিগেট করে দেন তাহলে আপনি দেখবেন যে আপনার অনেক বড় একটা ওয়ার্কলোড হচ্ছে যে আপনি কমায় ফেলতে পারতেছেন। এবং বিলিভ মি যে এইটা অনেক বেশি কাজ করে এবং অনেক বেশি হচ্ছে যে কাজের যেই বার্ডেন আমাদের উপর থাকে সেই জিনিসটা আমাদের উপর থেকে কমায়। আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে যে আমাদের রিসেন্টলি RYM টিমের সবাই হচ্ছে খুব বেশি বুক ছিল সব কাজ নিয়ে। ইন দ্য মিন টাইম আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর ক্যাম্পাস আমাদের রিক্রুটাররা তারা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসের জন্য বিভিন্ন ডিজাইন হচ্ছে তৈরি করাটা তাদের জন্য দরকার ছিল। অনেক হচ্ছে আমার কাছে রিচ আউট করেছে। ইন দ্য মিন টাইম আমি অনেক কিছু নিয়ে বুক ছিলাম, অনেক বেশি ওভারওয়েলম ছিলাম। সো হোয়াট আই ডিড, আমি মনিকার সাথে কমিউনিকেট করছি এবং আমাদের একজন নতুন ইন্টার্ন আছেন যিনি ডিজাইন নিয়ে কাজ করেন। সো আমি জাস্ট কথা বলে আমি ওই ইন্টার্নের সাথে আমাদের রিক্রুটারদের কমিউনিকেট করে দিয়েছি এবং আমিও পার্সোনালি কিছু কাজ নিয়ে হচ্ছে যে ডেলিগেট করে দিছি ওই আপুর সাথে, তাসনিয়া আপু। তো ওনার সাথে হচ্ছে যে যখন সবকিছু ডেলিগেট করে দেওয়া হয়েছে দেখা গেছে যে মানে জাস্ট 5 মিনিটে আমি হয়তো 3 ঘন্টা 4 ঘন্টার একটা ওয়ার্কলোডের মানে চিন্তা আমার মাথা থেকে বের করে ফেলতে পারছি। না হলে ওইটা সবসময় আমার মাথায় পোক করতে থাকতো যে আমার রিক্রুটারদের ডিজাইন দরকার, এখন আমি কি করবো, ওটা কিভাবে হচ্ছে তাকে ডেলিভারি করা যায়। সো আপনাদের যদি মনে থাকে যে আমরা কক্সবাজারে যখন একটা সেশন করেছিলাম, মুনিয়াপা আমাদের একটা সেশন করাইছিলেন যেটা অন রিসোর্সেস, যে আসলে আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা কিভাবে অ্যাজ আ রিসোর্স চিন্তা করতে পারি এবং ওনাদের যে এই কাজগুলো সেগুলোকে আমরা কিভাবে আমাদের কাজের সাথে মিলায়ে হচ্ছে আরো বেশি এফিসিয়েন্সি ক্রিয়েট করতে পারি টিমের মধ্যে, ওই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা কথা বলছিলাম। সো লেটস থিঙ্ক অ্যাবাউট যে আপনাদের কোন কাজগুলো আসলে আপনার এই মুহূর্তে করার দরকার নেই, কিন্তু আপনি আসলে অন্য আরেকজন মানুষ যার স্পেশালাইজেশন তার হয়তো হচ্ছে যে কিছুটা অ্যাভেলেবিলিটি আছে, সে আপনাকে কিভাবে ওই কাজটা ইজি করে দিতে পারে। সো মানে সবসময় ওই জিনিসটা চিন্তা করলেও হচ্ছে আসলে আমাদের কাজগুলোর প্রায়োরিটাইজেশনে অনেক সুবিধা হয়। সো মুভিং ফরওয়ার্ড আচ্ছা আবির ভাই। ভাই সরি, একটু আমি নেটের কারণে একটু ক্যামেরা অফ করে রাখছি। বাট আমার একটা কোশ্চেন হচ্ছে ভাই, মানে এটা খুবই একটা চমৎকার বিষয় বলছেন যে হয়তো আমরা ডেলিগেট করে দিতে পারি কাউকে, বা কাউকে একটা জিনিস আমরা হয়তো মনে করেন ওই জায়গাটাতে আমাকে সাহায্য করবে এমন একটা মানুষকে আমি করে দিতে পারি। বাট আসলে ভাই আরেকটা জায়গায় আমার একটু জানার ইচ্ছা ছিল যে আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, যে ধরেন আমি একটা কাজ যে পরিমাণ কোয়ালিটি মেনটেন করে করব, সেই মানুষটা আসলে ওই কোয়ালিটি মেনটেন করে কাজটা করতেছে। এটা করার জন্য আসলে আমি কি করতে পারি, বা আমার কি ধরনের কমিউনিকেশন দরকার, এটা একটু আমি একটু বুঝতে চাচ্ছিলাম ভাই। আবির ভাই, আপনি এত অসাম একটা জিনিস বলছেন, মানে আমি এত এত বেশি রেলেভেন্ট জিনিসটা, আমি এটার জন্য আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই এন্ড অলসো বিং ভেরি ভোকাল এন্ড অথেন্টিক, যে আসলে আপনি কি ফিল করতেছেন আরেকজনের ব্যাপারে। সো যে জিনিসটা হচ্ছে থ্যাংক ইউ যে ভাই। যখন আমি প্রথম একজন ম্যানেজার হই, সো আই বিকেম ডেপুটি ম্যানেজার এন্ড স্টার্টেড ম্যানেজিং পিপল। তো ওই টাইমটাতে যেটা হয়েছে যে আমার সবসময় হচ্ছে যে কাউকে কোনো কিছু কাজ ডেলিগেট করতে গেলে আমার মাথায় ওই জিনিসটা কাজ করতো যে আচ্ছা আমি যেভাবে ভাবতেছি, আমি যেভাবে চিন্তা করি, কাজটা কি ওইভাবে হবে, বা উনি কি ওই কাজটা ওইভাবে করবেন, ওইটা কি ডেলিভারি দিতে পারবেন আমাকে টাইমলি, যদি না হয় তাহলে কি হবে। দোজ আর দ্য থিংস যে আসলে আপনাকে পিছনে টেনে ধরে রাখে, আপনাকে হয়তো ওই কাজগুলো নিয়ে মুভ ফরওয়ার্ড করতে দেয় না। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইউ নিড টু হ্যাভ ট্রাস্ট অন ইচ এন্ড এভরিওয়ান। আপনার এই অর্গানাইজেশনে কাজ করার সময় আপনার এইটা হচ্ছে, এই ট্রাস্টটা কিন্তু আপনাকে প্রথমে বিল্ড আপ করতে হবে, যেটা আমি প্রথমে হয়তো কিছুটা স্ট্রাগল করতাম, ওইটা ফিল করতাম যে আমি যেভাবে করে চিন্তা করতেছি কাজটা কি ওইভাবে হবে কিনা। সো এটা খুবই কমন একটা আইডিয়া, কিন্তু এটার থেকে বের হয়ে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে যে আপনি এটা বিলিভ করা যে আপনার যে কলিগ আছে সে এই কাজটা 100% আপনাকে করে দিতে পারবে। হ্যাঁ, এবং আপনি তাকে কিন্তু এই জিনিসটা ডেলিগেট করে দেওয়ার পর আপনি যে চেক ব্যাক করবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। সো আপনাকে টাইম টু টাইম কিন্তু চেক ব্যাকও করতে হবে যে আপনার কাজটার কি অবস্থা। সে যখন প্রথমবার আপনাকে কোনো কিছু ডেলিভারি দিল তখন আপনি তাকে ফিডব্যাক দিবেন। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ যে আপনি আসলে এই জিনিসটা নিয়ে ডিল করতে পারেন। সো আপনি যদি ওই আইডিয়াটা মাথায় নিয়ে বসে থাকেন যে আসলে আমি কি সেম কোয়ালিটির কাজ কি আরেকজনের কাছ থেকে পাবো কিনা, এটা আপনাকে ইন্টারডিপেন্ডেন্ট হইতে মানে সবসময় হচ্ছে বাধা দিবে, এটা আপনাকে মানে পুল ব্যাক করবে। সো প্রথমে ওই জিনিসটা করতে হবে যে ইউ নিড টু কিপ ট্রাস্ট অন ইওর কলিগ, যে সে আসলে আপনাকে 100% দিবে। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পিপল
operate from different perspective and different ways in different ways. আমি একটা জিনিস যেভাবে করে হচ্ছে যে আসলে লেটস সে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য চিন্তা করি, মনিকা থিংস ভেরি ডিফারেন্টলি। অনেকদিন ধরে একসাথে কাজ করতে করতে হয়তো ওইটা কিছুটা সিমিলারিটি আসে, বাট স্টিল মনিকার আইডিয়া গুলো খুবই ডিফারেন্ট। আবার আমাদের যে RYM এর যিনি হচ্ছে যে ইন্টার্ন আছেন, তিনি খুবই ডিফারেন্টলি চিন্তা করেন। কমসের ইন্টার্ন খুবই ডিফারেন্টলি চিন্তা করেন। একই কাজ, হ্যাঁ। এখন আমি একটা ডিজাইন যদি মানে সোশ্যাল মিডিয়াতে দেই, যেই পরিমাণ মানুষকে অ্যাট্রাক্ট করবে ওই জিনিসটা, আই ডু হ্যাভ কমপ্লিটলি ফেইথ যে মনিকা ওইটা যদি দেয় তাহলে সেম অ্যামাউন্ট অফ মানুষ অথবা এর চেয়ে বেশি মানুষকে অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, সো এটা যদি আমি বিলিভ না করতাম তাহলে মানে আমি কিন্তু হচ্ছে যে যখন প্রথম মনিকা আসছে, উই ইউজ টু ওয়ার্ক টুগেদার। মনিকার মানে প্রথম ম্যানেজ করতাম আমি মনিকাকে, পরবর্তীতে আমি নির্ময় ভাই ম্যানেজ করে। যখন আমরা একসাথে কাজ করতাম, আমি যদি ওই ট্রাস্টটা না করতাম মনিকাকে যে আসলে ROM এর যে পোস্ট গুলো তৈরি করতেছে ওইটা কি আসলে কোয়ালিটিফুল হবে নাকি, তাহলে ওটা সারা জীবন আমাকেই করতে হইতো, মনিকাকে আমি জাস্ট বসে রাখতাম। সো এই জন্য আপনি যখন ডেলিগেট করতেছেন, আপনাকে অবশ্যই ফিল করতে হবে যে আরেকজন মানুষ যেই ওয়েতে আপনাকে কাজটা করে দিতে হবে, দ্যাট অলসো ওয়ার্কস। ওইটা যদি একেবারে ওয়ার্ক না করে তখন আপনি ফিডব্যাক দিবেন, বাট ইউ নিড টু ট্রাস্ট ফার্স্ট। আই হোপ দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেনস। আমরা একটু হচ্ছে যে মুভ ফরওয়ার্ড করি। আমি এখন এই মুহূর্তে আপনাদের চ্যাট বক্সে একটা ডকুমেন্ট শেয়ার করতেছি। ফাবিহা আপা, আপনি যদি হচ্ছে একটু স্প্রেডশিটটাও শেয়ার করে দেন তাহলে খুবই ভালো হয়। সো এই ডকুমেন্টটাতে ওয়াহিদ ভাইয়ের একটা ডের বিবরণ দেয়া আছে এখানে। তো আমরা যেটা করব, ওনার টাস্ক গুলোকে দেখে দেন আমরা একটু হচ্ছে যে এগুলোকে জাস্ট রিঅ্যারেঞ্জ করার ট্রাই করবো। আমাদের নিজের প্রায়োরিটি আসলে কিরকম ভাবে আমি সেট করতে চাই ওই প্রায়োরিটি গুলোকে, সেটা আমাদের যে ডেজিগনেটেড স্পেসটা আছে এর পরের ওয়ার্কশিটটাতে, ওখানে গিয়ে আমরা জাস্ট হচ্ছে লিস্ট ডাউন করব। লেটস টেক 10 মিনিটস ফর দিস। 10 মিনিট আমরা এটা করে আমরা আবার ফিরে আসব, এসে হচ্ছে যে 1 মিনিটের মতো রিফ্লেক্ট করব, করে আমরা এটা আজকে দিনে ক্লোজ করে ফেলবো। আমি আরেকটা অ্যাক্টিভিটি রাখছিলাম, কিন্তু উই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম ফর দ্যাট, এন্ড উই অলসো হ্যাভ ওয়ার্কস, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট ওয়ার্কস ইন আওয়ার লাইফস। সো আমাদের ওইটাতে ফিরে যেতে হবে। সো ইয়া, লেটস টেক 10 মিনিটস এন্ড উই ক্যান কাম ব্যাক। ইজাজ ভাই, আপনি আপনার ওয়ার্ড ডকটা এখানে শেয়ার করতে পারেন। কোনটা আপা? যেটা দেখে আমরা রিঅ্যারেঞ্জ করছি, এটা অলরেডি শেয়ার করা আছে আপনারটার মানে উপরে। স্ক্রিন শেয়ার করতে পারেন। ও ওকে ওকে।
সরি গাইস, লেটস টেক 8 মিনিটস। না হলে আমরা আসলে টাইমের সাথে কুলায় উঠতে পারবো না, সো আমরা 28 এ ব্যাক করি। ইজাজ ভাই, আমি আসলে একটু হ্যান্ড রেজ করেছিলাম। ওই স্লাইডটাতে কি আমি জাস্ট একটু স্কিম থ্রু করতে পারি, যেখানে হচ্ছে ওই যে তিনটা একটু ডিসক্রাইব করা ছিল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওইটা দিচ্ছি। হ্যাঁ। এটাই তো ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। We will come back in 1 minute. Shakil bhai raised his hand. Shakil bhai.
আম সরি, বিকজ মানে আগেরটা ছিল আর কি। ওকে। ওকে, আমরা যেখানেই যে আসি আমরা একটু হচ্ছে যে স্টপ করি এই মুহূর্তে। লেটস কাম ব্যাক, উই ডু নট হ্যাভ মাচ টাইম। আমি একটু হচ্ছে আগে থেকে বলে রাখি, আমরা হয়তো সব মিলাই 5 মিনিট হাইয়েস্ট ওভার টাইম যেতে পারি। যদি আপনাদের জন্য কোনো কিছু ওয়ার্ক না করে দেন ইউ ক্যান অলসো লিভ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইউ হ্যাভ প্রায়োরিটিস, বাট ইটস জাস্ট অ্যান অ্যাকনোলেজমেন্ট যে আমরা হয়তো 5 মিনিট যেতে পারি। সো এনিওয়ান যে হচ্ছে কিছুটা জট ডাউন করতে পেরেছি, আমরা যদি একটু হচ্ছে যে এসে শেয়ার করি যে কোন টাস্ক গুলাকে আমরা হাই প্রায়োরিটিতে রেখেছি, শুরু করতে চাই ওই টাস্ক গুলো দিয়ে কেন, এবং কোনগুলোকে আমরা ডিপ্রায়োরিটাইজ করেছি এবং কোনগুলো একদমই হচ্ছে আমরা আর্জেন্ট বা ইম্পর্টেন্স এরকম কোনো কিছু রাখি না, আমরা হচ্ছে যে ডিলিট করে দিব, কোনগুলো ডেলিগেট করতে চাই, এরকম টাস্ক গুলো কোনগুলো হতে পারে। এনিওয়ান হু ওয়ান্টস টু জাস্ট কাম অ্যান্ড শেয়ার। খুব দ্রুত একটা দুইটা যদি রিফ্লেকশন শুনতে পারি। আয়মান প্লিজ। হ্যালো ভাই, এম আই অডিবল? ইয়েস ইউ আর। ইয়েস। আচ্ছা ভাই, আমি হচ্ছে গিয়ে আমি ওখানে লিখেছিলাম আসলে মূলত আমি 3টা টাস্কের উপরই হচ্ছে ফোকাস করেছি আর কি। টাস্ক 5, টাস্ক 2 আর হচ্ছে টাস্ক 1। আমার কাছে যেটা মনে হয়েছে যে টাস্ক 5 যেটা, অর্থাৎ মিট উইথ ম্যানেজার অ্যাবাউট লং টার্ম ফেলো সাপোর্ট স্ট্র্যাটেজি, এইটা আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা আর্জেন্ট এবং হইতেছে যে এটা ইম্পর্টেন্ট, তো এটাকে আমি হইতেছে যে প্রায়োরিটি দিতেছিলাম। এরপরে হচ্ছে ইমেইল সেন্ডের একটা ব্যাপার ছিল 2 নম্বরে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু আর্জেন্ট এবং ইম্পর্টেন্টও, আমরা যেহেতু ইমেইল মানে বিভিন্ন জন বিভিন্নভাবে ক্রাফট করি এবং জেনারেট করে সেন্ড করি, তো সেটারও হচ্ছে কি একটা ব্যাপার মাথায় ছিল, সো ওই টাস্কটাকে প্রায়োরিটি দিতেছিলাম। আর এর পরবর্তীতে হচ্ছে কি ভাই, ওয়ার্কশপের যে কন্টেন্ট ওটা আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, সো ওইটাকেও হচ্ছে কি আমি টপ 3 এর মধ্যে জায়গা দিছি আর কি ভাই। সো উইদাউট এনি পার্টিকুলার অর্ডার আমি হচ্ছে কি এই 3টাকেই টপ 3 হিসাবে কনসিডার করেছি আর কি। আচ্ছা ঠিক আছে। আমি যদি জিজ্ঞেস করি যে আপনি এই 3টা কাজকে মানে কি করবেন, মানে এই কাজগুলো কোনটা দিয়ে স্টার্ট করবেন, কোনটাকে ডেলিগেট করবেন, কোনটা মানে আপনি পরবর্তীতে স্কেজুল করে ফেলবেন, আপনি কিভাবে অর্ডার করবেন এইগুলোকে? ডেফিনেটলি ভাই, হচ্ছে কি যেহেতু মানে আর কি ম্যানেজারের সাথে মিটিং করাটা এবং সেখানে হইতেছে কিছু প্রি ওয়ার্কেরও ব্যাপার স্যাপার থাকে, সো সেটাকে হচ্ছে কি আমি ইমিডিয়েটলি করতে চাই। এবং হইতেছে যে যেহেতু আপনার ইমেইল সেন্ড করাটা হচ্ছে কি কোয়াইট মানে আমাদের অনেকের জন্যই হচ্ছে কি অনেক ইজি, আমাদের আগের একটা ড্রাফট থাকে এবং সেটার জন্য আমাদের একটা অলওয়েজ হ্যান্ডস আপ থাকে, সো আমরা হচ্ছে কি সেটাকে লেস ইম্পর্টেন্ট সেটাকে এটার পরে করতে চাই। এন্ড দেন ফাইনালি হচ্ছে গিয়ে ভাই যেটা ডেলিগেট করা বা প্ল্যান করা পরবর্তীতে প্রায়োরিটাইজ করা। তো যেহেতু আমার ওয়ার্কশপের কন্টেন্ট ডিজাইনটা জন্য হচ্ছে গিয়ে ওয়ার্কশপের 2 দিন আগে আমার ডেডলাইন আছে, তো সেটাকে হচ্ছে গিয়ে ওয়ার্কশপের 3 দিন বা 4 দিন আগে হচ্ছে গিয়ে প্ল্যান করে ওয়েট করার জন্য হইতেছে যে একটু বা সবার সাথে কথা বলার জন্য একটু টাইম হাতে রেখে সেটাকে ফাইনালাইজ করার জন্য সেটাকে আমি প্ল্যান করে ফেলা। এই 3টাকে এভাবে করে চিন্তা করতেছিলাম ভাই। থ্যাংক ইউ সো মাচ। এনি আদার রিফ্লেকশন, আরেকটা রিফ্লেকশন কারোর কাছ থেকে শুনছি? নতুন নতুন কেউ? শাকিল ভাই প্লিজ। ওকে, আমি হচ্ছে মানে বলি যে আমি কিভাবে করতে চাচ্ছিলাম আর কি। মানে কিভাবে একদম লাস্টে আমার যে ইয়েটা আসে আর কি, রিফ্লেকশনটা। তো সেটা হচ্ছে আমি একদম প্রথমে ডুইট যেটা একদম আর্জেন্ট, আমি একদম ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেলে রেসপন্স করাটা, কন্টেন্ট গুলো ফাইনালাইজ করাটা আর রিভিউ সাবমিশন গুলো রিভিউ করাটা আর কি। আর এরপর প্রিন্টিং এর যে ব্যাপারটা ছিল আর ডেটাবেসের আপডেটের যে ব্যাপারটা ছিল এটা হচ্ছে ডেলিগেট
আর এরপরে বাকি যে কাজগুলো ছিল, মিটিং উইথ দ্য ম্যানেজার আর ক্রস টিম মিটিং অ্যাটেন্ড করা, এটা হচ্ছে লাস্টে। সো এটা মানে আনইম্পর্টেন্ট ফলো আপ বা বা হচ্ছে পোস্টপোন হতে পারে আর কি। মিটিং উইথ দ্য ম্যানেজার আপনার কাছে কেন মনে হলো যে এটা আসলে আপনি আনইম্পর্টেন্ট বাকেটে রাখছেন? আনইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট বাকেটে রাখছি বাট নট আর্জেন্ট বাকেটে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নট আর্জেন্ট। নট আর্জেন্ট, হ্যাঁ, ইটস ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। আমি জাস্ট যেটা ডু ইট ফার্স্ট, প্রথমে করতে হবে আর কি। ঠিক আছে, অসম। আসলে হ্যাঁ, আমি লাস্ট একটা রিফ্লেকশন শুনি নীলয় ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ। রাইট রাইট রাইট, আমি জাস্ট করে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি কোনটাকে আসলে কোথায় রাখছি। তো আমি প্রায়োরিটি দিছি যে তিনটা জিনিসকে। একটা হলো গিয়ে ওয়ার্কশপের কন্টেন্টটাকে ফাইনালাইজ করা, এটাকে হলো গিয়ে আমি করে রাখছি। তারপর হলো কি যে স্কুল পার্টনারের যে ইমেইলটা, সেটাকে রেসপন্ড করা, কারণ এটা যেহেতু ফেলো প্লেসমেন্টের সাথে রিলেটেড, এটা একটা বিষয়। আর হলো গিয়ে আপনার আপনার ওই যে প্রি ওয়ার্ক সাবমিশন গুলোকে রিভিউ করা, এটাকে আমি রাখছি কারণ এটা হলো গিয়ে সেশনটা রেলেভেন্ট হচ্ছে কিনা অ্যান্ড স্পেসিফিক নিড গুলো অ্যাড্রেস হচ্ছে কিনা, এটাকে হলো গিয়ে কনফার্ম করে। আর যেটাকে আমি ডেলিগেট করতে চাচ্ছি, সেটাকে এক হলো ডেলিগেট বা পোস্টপন। একটা হলো গিয়ে ওয়ার্কশপের ম্যাটেরিয়াল গুলো প্রিন্ট করা, এটা আমার মনে হয় যে মানে আমি অন্য কাউকে দিয়েও করাতে পারবো, অ্যান্ড অথবা আমি এটা আপাতত না করে পরের জন্য রাখতে পারি। বা তারপর হলো গিয়ে একটা কি যেন রাখলাম, মিটিং উইথ ম্যানেজার আবার লং, যেহেতু এটা লং টার্ম ইয়ে, সো আমার মনে হয় যে ওইটাকে আমি আর্জেন্ট হিসেবে না রেখে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট আর কি। থ্যাংক ইউ সো মাচ নিলয় ভাই ফর শেয়ারিং অল দিস। সো বেসিক্যালি আমি আপনাদের প্রত্যেকের থট শুনতেছিলাম। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার মনে হয়েছে যে প্রত্যেকে আসলে প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি। হ্যাঁ, যেমন আয়মান ভাই আসলে মিটিং উইথ দ্য ম্যানেজারকে হচ্ছে যে উনি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট রাখছেন, কারণ হচ্ছে যে উনি যখন ওনার ম্যানেজারের সাথে কোনো একটা মিটিং এ যান, ওইখান থেকে বেশ কিছু ফিডব্যাক আসে এবং ইনিশিয়াল কিছু নেক্সট স্টেপ আসে যে আমাদের এগুলো করতে হবে। সো এই জন্য উনি এটাকে মানে ওই প্রায়োরিটিতে রাখছেন। আবার ইট ওয়াজ ডিফারেন্ট ফর শাকিল সাদমান ভাই, কারণ ওনার কাছে মনে হয়েছে যে এর আগে আরো বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। সো ইটস নট লাইক যে আসলে আমরা কেউ ডিসাইড করে যেতে পারবো যে ওয়াহিদ ভাইয়ের জন্য এই কাজটা এই মুহূর্তে করাটা জরুরি, এটা জরুরি না। ওইটার জন্য হয়তো আরো অনেক ডিটেলড ইনফরমেশনের প্রয়োজন। হয়তো আমরা পুরোপুরি ওই সিনারিও গুলো জানলে তখন হয়তো একটা মানে কালেকটিভ একটা ডিসিশন আসতে পারি যে এইটাই হচ্ছে যে একদম ইমিডিয়েটলি শুরু করা দরকার। কিন্তু আমি যে জিনিসটা আপনাদের সামনে হচ্ছে নিয়ে আসতে চাই যে আসলে আমাদের প্রত্যেকের লাইফেই প্রায়োরিটিস ডিফারেন্ট, আমাদের কাজের ধরনের উপরে বেস করে হচ্ছে যে সেগুলো চেঞ্জেস হয়। সো ইট ডাজন্ট ম্যাটার যে আমি কিভাবে এই মুহূর্তেই হচ্ছে যে এটাকে রিশাফল করতেছি, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আসলে বুঝতে পারা যে আমার জন্য কোন কাজটা ইম্পর্টেন্ট এবং কোন কাজটা আর্জেন্ট, এটা আমি ইমিডিয়েটলি শুরু করবো, এবং কোনটা আসলে আমার জন্য ইম্পর্টেন্ট না, আমি পরবর্তীতে রিস্কেডিউল করবো বা ডেলিগেট করে দিব। সো আই হোপ যে যেই ট্যাকটিক্স গুলো এবং যে ইনফরমেশন গুলো আজকে আমরা হচ্ছে যে জানতে পেরেছি এই ওয়ার্কশপ থেকে, ইটস গোনা হেল্প আস, উই উইল কাম ব্যাক টু দিস এগেইন কোন একটা সময়। এবং আমরা হচ্ছে যে আমাদের ডেইলি লাইফে যদি হচ্ছে যে এই আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটা ইউজ করে আমাদের ক্যালেন্ডারকে সেট আপ করতে পারি, ইটস গোনা মেক আস মোর এফিশিয়েন্ট। আমি হচ্ছে যে ফাবিহাপাকে একটু হচ্ছে রিকোয়েস্ট করবো, আমাদের একটা পোস্ট ইভেন্ট সার্ভে আছে, ওইটা যদি আমাদের সবার সাথে একটু শেয়ার করে দেন। এই মুহূর্তে হচ্ছে যে আমাদের টাইম নাই, যেহেতু কমিট করছিলাম 35 পর্যন্ত, এগেন ব্রেকডাউন করতে চাই 1 মিনিট, আমরা ওভার চলে আসছি। সো ওইটা আমরা যদি একটু ইমেলের মাধ্যমে দিয়ে দিই, তখন পরবর্তীতে আমরা একটু ওইটা সাবমিট করে দিব পোস্ট ইভেন্ট সার্ভেটা। দেন উই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড যে আসলে আমাদের এই যে সিরিজটা ট্রেনিং এর, সেখানে কি কি জিনিস আমাদের মাথায় রাখা উচিত এবং এটা আপনাদের জন্য আরো কিভাবে ইফেক্টিভ হবে। বাট থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং টু দিস স্পেস। আই এম নট হোল্ডিং ইউ ব্যাক এনিমোর। হ্যাভ এ গুড ডে। আমরা আমাদের ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট কাজগুলোতে জাম্প ইন করি। বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ। Bye everyone.